চা বাগানের ঘটনা আমরা শুনবো একটা, এবং এরকম আরো মজার মজার এবং অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আপনার জন্য আছে। সুতরাং সেটা যদি আপনি জানতে চান বা শুনতে চান তাহলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের দ্বিতীয় ঘটনায়। ওকে রাসেল ভাই, থ্যাংক ইউ। এই কাহিনীটা হচ্ছে জেসনের কাহিনী। জেসন তখন যখন কাহিনীটা আমাকে শেয়ার করে তখন সে ফ্লোরিডায় থাকতো, বাট সে এসেছিল আইডাহো থেকে, আমেরিকার আইডাহো স্টেট থেকে। যাই হোক, যেহেতু আপনি ফ্রাইডে দ্য 13 বা হ্যালোউইন এরকম সম্বন্ধে বলছেন, তো এই কাহিনীটার সাথে হ্যালোউইনের একটা সম্পৃক্ততা আছে, এর জন্য বলছি। সো জেসনরা যখন টিন এজ ছিল, ওয়েন দে ওয়ার লাইক 15 or 16 years old, 15-16 বছর বয়স যখন ছিল তখনকার কাহিনী। ওরা ফ্রেন্ডরা এই হ্যালোউইন জিনিসটা নিয়ে বেশ অ্যাকচুয়ালি এক্সাইটেড ছিল। আমেরিকাতে এখন এক্সাইটেড হয়, ইভেন আমি যখন ছিলাম তখন আমি সব জায়গাতে এক্সাইটমেন্টটা কাজ করে, বাট অ্যাকচুয়ালি ওখানকার এক্সাইটমেন্ট এখানকার এক্সাইটমেন্টের থেকে কিছুটা ডিফারেন্ট রাসেল ভাই, বিকজ আমরা এখানে যেটা করি আমরা কিন্তু জাস্ট ফান করি, ঠিক আছে? মানে আমাদের হ্যালোউইনে এখন অনেক পার্টি হচ্ছে, মানুষ কস্টিউম পরছে, সাজছে এন্ড স্টাফ লাইক দ্যাট। ওখানে কিন্তু কস্টিউমের বাইরেও অনেকে আছে বিলিভ করে যে রিচুয়াল থাকে, অনেকে বিলিভ করে যে আসলেই আপনার এই অশরীরী বা কিছু পিশাচ বা কিছু এরকম আসবে পৃথিবীতে, এরকম অনেকে বিশ্বাস করে। সো জেসন ওয়াজ ওয়ান অফ দেম বিলিভার্স, এরকম কিছু বিশ্বাস করতো আর কি। এবং অনেকে আছে অনেক রকম রিচুয়াল করে, অনেকে আপনার দেখা যাচ্ছে যে একটা আপনার সেমিটারিতে যে রাত কাটাচ্ছে, থিংস লাইক দ্যাট। আমরা তো যেটা করছি যে পার্টি করছি, বাট ইটস নট পার্টি। ওরা জিনিসটাকে একটু মানে সেই রকম আরো সিরিয়াসলি নিচ্ছে এবং সেরকম জিনিসের প্রতি আগ্রহ ফিল করছে। জেসনের কথা বলি, ও এবং ওরা এরকম 3 জন ফ্রেন্ড, তারা ডিসাইড করে যে তারা এক হ্যালোউইনে রাতের বেলা যে তারা কোথাও এরকম রাত কাটাবে এবং সেখানে তারা দেখবে যে কি কাহিনী। তো যেখানে রাত কাটাতে যায়, ওদের ওখানে ওই এলাকায় একটা বার্ন ছিল আর কি, মানে একটা ঘোড়ার ফার্ম ছিল, সেখানে একটা বার্ন মানে আস্তাবল ছিল, এবং সেই আস্তাবলটা আপনার একসময় আগুন লেগে পুড়ে যায় আর কি। তো ওখানে অনেকে বলে যে ওখানে নাকি একজন শত্রুতা করে আগুন দিয়েছিল আরেকজনের বার্নে। হ্যাঁ, তো যখন সে এটা পোড়ায় তখন নাকি কোনো কারণে সে পালাতে পারেনি আর কি, তার পাও বেঁধে যায় এবং সেও সে আগুনে পুড়ে মারা যায়। এরপর নাকি অনেকেই ওই জায়গায় গেলেই এরকম দেখতো আর কি, সে মানুষটাকে মানে গভীর রাতে কেউ হেঁটে যাচ্ছে বা গাড়ি নিয়ে যাচ্ছে আশপাশ থেকে, হঠাৎ দেখতো যে ওই রাস্তা দিয়ে হঠাৎ একটা মানুষ হেল্প পুরো আগুনে পুড়ছে এবং দৌড়াচ্ছে, এবং তার আশেপাশে অনেক আগুন, মানে আপনার ঘোড়ার ফার্মের আগুন, মানে পুরো সিনটাই নাকি তার সামনে প্লে হতো অনেকের সামনে। আচ্ছা, তো ওই জায়গাটার কাহিনী শুনে জেসন আগ্রহী হয় যে ওরা 3 জন ফ্রেন্ড ওখানে রাত কাটাবে আর কি যায়। প্রিয় লিসেনার্স, আপনারা শুনতেছেন একটি ভয়ঙ্কর চা বাগানের ঘটনা। তো হাজার গল্পের মাঝখান থেকে ভয়ঙ্কর একটি গল্প বেছে বেছে আপনাদেরকে শোনানো হয়। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদেরকে শোনানো হচ্ছে চা বাগানের ঘটনা। তো বন্ধুরা, ঘটনাটি ভালো লাগবে অবশ্যই আশা করি। তো শোনার শুরুতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি গল্পটি শুনতে থাকুন। তো ওরা ওখানে যায়, যে হ্যালোউইনের রাত্রে ওইটা ও যেখানে থাকতো সেই জায়গাটা পুরোপুরি একটা মানে ইট ওয়াজ লাইক আরবান এরিয়া, মানে পুরোপুরি শহরে না। তো ওখানে যে রাতের বেলা ওরা বসে মানে ওই বাসাটার মধ্যে ট্রেসপ্যাসিং ছিল, ওয়ার্নিং ছিল যে নো ট্রেসপ্যাসিং, বাট ওখানে যেটা হয় আমরা ওইটা করেছি যে নো ট্রেসপ্যাসিং এলাকায় ঢুকে গিয়েছে একটা সময়, তো ওরাও ঢুকে যায় আর কি। হ্যালোউইনের রাত্রে মানুষ বাধারকম করে, ওই জায়গায় লোকাল শেরিফও খুব একটা মানে অ্যাক্টিভ ওই সময় থাকে না, মানে ছেলেপেলের জন্য অনেকটা ছাড় দিয়ে দেয়, কারণ ট্রিক অর ট্রিট করে কিডসরা। তো ওরা ওখানে যে বসে বেশ কিছুটা সময় পার করে, এবং ওদের মধ্যে একটা মানে অ্যাকচুয়ালি এরকম একটা আসে যে আমরা একটা করি, লেটস ডু সামথিং লাইক অ্যান আউইজি বোর্ড টাইপের কিছু একটা করি। যেমন আপনার অনেকে কিন্তু যেটাকে আউইজি বোর্ডকে আমাদের দেশে ওইজা বোর্ড বলে জিনিসটাকে, যেটা আউইজি বোর্ড নিয়ে মানে একটা স্পিরিট কল করি বা সামথিং লাইক দ্যাট। তো ওরা এরকম একটা প্ল্যানিং করে একটা এরকম বোর্ড টাইপের বের করে মাঝখানে কিন্তু বলে রাখা ভালো যে যারাই এই বোর্ড নিয়ে আমাদের দেশেও চর্চা করছেন বা আমাদের পার্শ্ববর্তী দেশে অনেকে আমাদের শ্রোতা আছেন যারা চেষ্টা করছেন আউইজি বোর্ড নিয়ে প্র্যাকটিস করার, ইউ শুড গিভ ইট আপ, বিকজ এটা একটা রিচুয়াল হলেও এটাকে আপনি যত সুপারস্টিশন বলেন যাই বলেন, সামথিং ব্যাড উইল কাম আপন ইউ। হয় কিন্তু মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রিপারেশন, মানে আপনি অ্যাকচুয়ালি ইউ আর কলিং দ্য ডেভিল, আপনি নিজে ডেভিল কল করে আনছেন। যে কোনো রিচুয়ালে কিন্তু আপনি
নিজেই একটা ডেভিলকে কল করে নিয়ে আসছেন। সো ইউ আর বেসিক্যালি গিভিং এন অ্যাক্সেস টু ডেভিল টু গেট টু ইউ। আচ্ছা, এরকম একটা কাহিনী কিন্তু হয়। এই জন্য আওয়াইজি বোর্ডের আমি এই কাহিনীটা বলছি আর কি। তো ওরা একটা আওয়াইজি বোর্ড নিয়ে ওখানে বসে রাসেল ভাই মানে অ্যাকর্ডিং টু জেসনের বর্ণনা অনুযায়ী ওই সময়টা ছিল ঠিক শীত আসার আগে, হারভেস্ট টাইম, হ্যালোউইন তো হারভেস্ট টাইমেই হয়। হ্যাঁ, তো বেশ কুয়াশা টাইপের পড়ে গেছে। সেই বার্ন যে ছিল মানে পড়ে যাওয়া যে বার্নটা, ওই জায়গাটা একটা মানে ভাঙা একটা রুইন টাইপের একটা জায়গাতে পরিণত। কিন্তু এখনো ওখানে ছাদ আছে আর কি, মানে টিনের একটা মানে আস্তাবল টিন বা কিছু দিয়ে তৈরি ছাদ আছে। তো ওরা তিনজন ওখানে যে বসে আপনার একটা ছোট খড়কুটা দিয়ে আগুনের মতো জ্বালায় ওখানে কাঠটার দিয়ে, মানে বেশ একটা করার জন্য। এবং ওরা এক পর্যায়ে মানে রাত যখন গভীর হয়ে যায়, মধ্যরাতের পরে তারা ওই রিচুয়াল শুরু করে যে আপনার ওই আত্মাকে ডাকার জন্য। সো আমি নামটা ভুলে গেছি, কিছু একটা নাম ছিল ওই ভদ্রলোকে যে পড়ে গিয়েছিল। ওরা ওই নাম ধরে ওদের মতো রিচুয়াল পারফর্ম করতে থাকে। তো অনেকক্ষণ হয়, কোন রকমের রেসপন্স নাই, কিছু আসে না। তো ওরা বলে যে ম্যান দিস ইজ ক্র্যাপ, কিছুই হচ্ছে না, আর এটা আসলে এটা কিছু না, বসা। তো ওরা যখন জিনিসটা ছেড়ে দেয়, মানে ওদের এই মানে যখন ধৈর্য ছেড়ে দেয়, তখন দেখা যাচ্ছে প্রচন্ড দমকা বাতাস আসে, মানে কয়েকটা দমকা বাতাস, এবং ওদের যে আগুনটা বেসিক্যালি নিভে যায়। আগুনটা নিভে যাওয়ার পরে ওরা দেখে যে ওই যে ওরা আগুন জ্বালাইছিল ওইটা জাস্ট একটু মানে আপনার জ্বলছে, বাতাস লেগে জ্বলে উঠছে, তখন একটু দেখা যাচ্ছে। এই সময় ওরা মানে পায় যে ওদের ওখান থেকে একটা ঘোড়ার খুরের আওয়াজ, মানে ঘোড়া যেরকম পা ট্যাপ করতে থাকে মাটিতে, নিঃশ্বাস ছাড়ে, হ্যাঁ, মানে এই ধরনের একটা শব্দ পায়। তাকায় দেখে যে দূরে একটা চোখ জ্বলছে, মানে এক জোড়া চোখ, এবং মানে ঘর ঘর শব্দ আসছে ঘোড়ার মতো। আচ্ছা, এবং ওরা খুবই ভয় পায়, মানে যে কি ব্যাপারটা কি, একটা ঘোড়া তো এখানে আসার কথাই না, কারণ আশেপাশে কোনো বার্ন নেই। এবং কিছুক্ষণের মধ্যেই ওরা দেখে ঠিক যেখানে চোখ দেখছিল সেখানে না, তাদের সামনে উঠানের মধ্যে একটা টকবগে ঘোড়া টাইপের বেশ ভালো আকৃতির একটা বার্ডওয়াইজার হর্স, বোঝা যাচ্ছে ছায়াতে, ওখানে চলে আসছে এবং বারবার নিঃশ্বাস ফেলছে। এবং আশ্চর্যের ব্যাপার, ঘোড়াটার চোখ জ্বলছে। আচ্ছা, এবং মানে মানে খুবই একটা ভয়ানক জিনিস। এবং তারপরে দেখে ঘোড়াটা দৌড় দিয়ে সামনে চলে গেল ওই যে দরজার কাছে, মানে ওই ওখানে ঢোকার যে পথটা সেখানে চলে গেল। এবং সেখান থেকে কিছুক্ষণ পরে একটা মানুষের খুব পেঁচানো গলায় ডাক টাইপের আর কি, মানুষ যদি খুব কষ্টের গলায় ডাকতে থাকে মানে সে, এবং এই পর্যায়ে বলতেছে যে আমাকে সাহায্য করো না, ওইখান থেকে চলে যাও, এরকম করে বলতেছে। তো ওরা তিনজন বয়স কম ছিল, তাদের সাহসও ছিল না, তারা পড়িমড়ি করে দৌড়ে ওখান থেকে বের হয়ে যায় এবং বের হয়ে ছুটতে থাকে। ততক্ষণ পর্যন্ত ওরা ওই ঘোড়ার শব্দকে, অনেকক্ষণ পর্যন্ত ঘোড়ার শব্দ তো পেছনে আসে। এবং তারপরে জেসন আমাকে যেটা বলে পরে যে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো জিনিসটা কি, বাট আমার বিশ্বাস যে এটা নট বিকজ অফ জাস্ট হ্যালোউইন এরকম কিছু হয়েছে, বাট আমরা উই হ্যাভ ডান সামথিং ভেরি রং। ওকে, একটা ইমেইল পড়ে ফেলি আমরা, এবং ইমেইলটা পাঠিয়েছেন আমাদেরকে দেশের বাইরে থেকে একজন, এবং আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। লিখেছেন, রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নামটা প্লিজ অন এয়ারে বলবেন না। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের বারাসাতে থাকি, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই লিখে পাঠালাম। আশা করি ভালো লাগবে। ঘটনাটি আমার জীবনেই ঘটে। আমার এই অভিজ্ঞতাটি ছিল খুবই ভয়ঙ্কর। ঘটনাটি 2014 সালের জানুয়ারি মাসের 13 তারিখে আমি এবং আমার 3 জন বন্ধুর সাথে ঘটে। ঘটনাটিতে কিছু বিশেষ কারণে সব নামগুলো ছদ্ম ব্যবহার করছি, তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমরা 4 বন্ধু, হৃদয়, সুমন, অর্ণব আর আমি, 4টি ছদ্মনাম। আমরা বেশিরভাগ সময় একসাথে আড্ডা দেই। আমরা যখন সবাই একসাথে আড্ডা দেই তখন বিভিন্ন রকমের টপিক নিয়ে আলোচনা করি। আমরা ঘুরতে খুবই ভালোবাসি এবং আমরা অ্যাডভেঞ্চার প্রিয়। একদিন আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম আর ভূতের বাড়ি, আত্মা, ভূত নামানো, আত্মার সাথে যোগাযোগ, এসব অদ্ভুত টপিক নিয়ে আলোচনা করছিলাম। সুমন এই প্রসঙ্গটা প্রথম তুলেছিল, কারণ
হলো ও বলেছিল ও নাকি যে কোনো আত্মার সাথে যোগাযোগ করতে পারে। আমার একটু অদ্ভুত লাগে, আর আমি সুমনকে জিজ্ঞেস করেছিলাম, এসব কোথায় শিখেছিস? আগে তো কখনো বলিসনি। সুমন উত্তরে জানায় যে 1 থেকে 1.5 বছর আগে ওদের গ্রামের শ্মশানে এক তান্ত্রিক থাকত। ওই তান্ত্রিক আত্মা, ভূত এগুলো নিজের নিয়ন্ত্রণে আনতে পারত এবং বিভিন্ন রকমের ভয়ঙ্কর সাধনা করত। তো সুমন একদিন কৌতূহল বশত ওই তান্ত্রিকের কাছে এই ভূত, আত্মা এসব অপ্রকৃত শক্তি কিভাবে নিয়ন্ত্রণে আনে, কিভাবে আত্মা দেখতে পাওয়া যায় এসব জানতে চায়। তখন সেই তান্ত্রিক ওর এ সকল জিনিসের প্রতি আগ্রহ দেখে ওকে একটা পদ্ধতি সম্পর্কে বলে এবং কিছু নিয়ম মানলে এই পদ্ধতিতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং এই পদ্ধতি নাকি যে কেউ তার আশেপাশে অবস্থিত যে কোনো আত্মার সাথে কমিউনিকেট করতে পারবে, দেখতে পারবে বলে তান্ত্রিক জানায়। যেহেতু সুমন আজ পর্যন্ত কখনো করেনি, তাই সে ব্যাপারটা কাউকে জানায়নি। ব্যাপারটা আমাদের 3 জনের কাছে খুবই অদ্ভুত মনে হয় এবং আমাদের মনে অনেক কৌতূহল তৈরি হয়। আত্মার সাথে আমাদের যোগাযোগ হতে পারে, সেটার জন্য একটা অন্যরকম এক্সাইটমেন্ট তৈরি হয় আমাদের মনে। তখন কথায় কথায় ভূতের বাড়ি ঘুরতে যাওয়ার প্রসঙ্গ ওঠে। তখন সুমন ওদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে। ওদের যেখানে গ্রামের বাড়ি, সেই গ্রামের একদম শেষ প্রান্তে একটা জমিদার বাড়ি আছে, যে বাড়ি প্রায় 150 বছরের থেকে বেশি পুরনো, আর ওই বাড়িটা সম্পূর্ণই পরিত্যক্ত। সুমনের কাছে এসব কথা শুনে আমরা এক নতুন অ্যাডভেঞ্চারের গন্ধ পাই এবং ওই বাড়িটা যাওয়ার জন্য তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে সবাই ওই বাড়িতে গিয়ে 1 রাত থাকবো আর সুমনের মাধ্যমে আত্মার সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। তারপর সবাই মিলে ঠিক করা হলো যে 3 দিন পর আমরা সবাই সুমনদের গ্রামে যাব। আমরা আগে সুমনদের বাড়ি যাব, তারপর পরের দিন বিকেলে ওই জমিদার বাড়িতে যাব, রাতে থাকব আর সুমনের সঙ্গে প্ল্যান চ্যাট করব। তো সেই কথা মতো 3 দিন পর সকালে আমরা সবাই স্টেশনে দেখা করলাম এবং সুমনদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিছু কারণে গ্রামের নাম উল্লেখ করছি না। প্রায় 3 ঘন্টা ট্রেন, তারপর 1 ঘন্টা বাসে ও ভ্যানে, তারপর 30 মিনিটের পথ পায়ে হেঁটে আমরা 4 জন বন্ধু সুমনদের গ্রামের বাড়িতে পৌঁছালাম। আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই সেদিন আর বেরোনো হলো না। পরের দিন সকাল 9টার সময় গ্রামের ওই জমিদার বাড়িটা দেখতে বের হয়েছিলাম। এখানে গ্রামের একটু বর্ণনা দেই। গ্রামটি একদম নির্জন আর শুনশান পথঘাট এবং 2-3 মিনিট পর পর বাঁশঝাড়, বড় বড় গাছ আর আগাছার জঙ্গল। পুরো গ্রামের জনসংখ্যা খুব বেশি হলে 200 থেকে 250 জন হবে। গ্রামটা এতটাই জনশূন্য যে ওখানে কোনো ভ্যান, রিক্সাও চলে না। গ্রামে কোনো ইলেকট্রিসিটি নেই। গ্রামের শুরুর দিকে একটু লোকজন থাকলেও একটু ভেতরের দিকে প্রায় পুরোটাই ফাঁকা। সুমনদের বাড়ি থেকে প্রায় 2.5 মাইল পথ হেঁটে ওই জমিদার বাড়ি যেতে হয়। জমিদার বাড়িটা প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। জমিদার বাড়িতে এক অদ্ভুত শ্বাসরোধ করা পরিবেশ। ঢুকতেই কেমন গা শিউরে ওঠে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। জমিদার বাড়িটা ছিল 2 তলা, পুরনো আমলের পাকা বাড়ি। তো ওই দিন আমরা দিনের বেলা ওই জমিদার বাড়িতে যাই, তারপর নিচতলা সামনের একটা ঘর একটু পরিষ্কার করে কিছু কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়ে আসলাম, যাতে সাপের ভয় না থাকে। বাড়িটার উত্তর পশ্চিম দিকে 200 ফিটের মতো দূরে গ্রামের একটি কবরস্থান আর একটি শ্মশান আছে। তারপর দুপুর 1টার সময় বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে ভাবলাম রাত জাগতে হবে, তাই 1 ঘন্টা ঘুমিয়ে নি। সুমনকে দেখলাম কোথায় যেন বেরিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখি সুমন কোথা থেকে একটা ছোট টেবিল নিয়ে এসেছে আর সাথে
কতগুলো মোমবাতি, একটা বড় চট আর একটা বালতি। বালতিতে একটা বড় সিঁদুরের কৌটা এবং একটা 1 লিটার তেলের বোতল, কিছু বালি, ধূপ, নারকোলের খোল, সঙ্গে একটা খাবার জলের বোতল এবং একটা ফ্লাস্ক কফি ও বিস্কিট নিয়ে এসেছিলাম। সময় কাটানোর জন্য 1 প্যাকেট তাস নিয়ে এসেছিলাম। তারপর আমরা বিকেল 5:30টার মধ্যে সেই বাড়িতে পৌঁছে গেলাম। আমরা সেই ঘরে বড় চটটা পেতে তার উপর বসলাম এবং টেবিলটা আমাদের মাঝখানে রাখলাম। তারপর সুমন ওর কাজ শুরু করল। ওকে দেখলাম ও ছোট বালতিতে কতটা জল নিয়ে বালি, কিছু পরিমাণ ধূপ, তেল আর সিঁদুর মিশিয়ে সিমেন্টের মতো গুলিয়ে বিড়বিড় করে কি বলে ফু দিতে লাগলো আর ভালোভাবে নাড়তে লাগলো। 10 থেকে 12 বার ফু দিয়ে তারপর আমাদের চারদিকে 2 হাত করে জায়গা রেখে একটা গোল করে গণ্ডি টেনে দিল। তারপর ঘরের চারদিকে 4টে মোমবাতি লাগিয়ে দিল। আমাদের বলে দিল যত যাই হোক ভুল করেও যেন ওই গণ্ডিটার বাইরে আমরা বের না হই, হোক না কেন আর যাই ঘটুক না কেন। ভয়ে মরে গেলেও ওই দাগের মধ্যেই থাকতে হবে। তারপর ও ঘরের চারদিকে 4টা মোমবাতি জ্বালিয়ে আমাদের সাথে এসে বসল এবং বলল, এখন কার্ড খেলব। রাত 12টার সময় সবকিছু শুরু করব। ওর কথা মতো আমরা কার্ড খেলতে শুরু করলাম। রাত 9টার দিকে কফি শেষ হয়ে গেল। ভয় তখনও লাগছিল না, কিন্তু রাত 11টার পর থেকে ভয় পেতে শুরু করলাম আমরা সবাই। কিছুক্ষণ পর কেমন একটা বাজে গন্ধ আর একটা গোঙানির শব্দ আমাদের কানে আসতে লাগলো, আর মনে হলো গলা বসে যাওয়ার পর কেউ যদি দূর থেকে হাসে, যেমন শোনায় তেমন হাসির শব্দ কানে আসতে লাগলো। ঘরের উত্তর পশ্চিম দিকে একটা জানালা ছিল, সেটাতে দূরের শ্মশান আর কবরস্থানটা দেখা যায়। সেই জানালাটা হঠাৎ করে জোরে শব্দ করে খুলে গেল। কোনো হাওয়ায় জানালাটা খুলে যায়নি, কারণ জানালার সামনে মোমবাতি ছিল। হাওয়ায় খুলে গেলে মোমবাতিটা নিভে যেত। হয়তো 30 সেকেন্ড পর দেখলাম ঘরের 4টা মোমবাতি একসাথে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে নিভে গেল। ঘরের চারদিকে অভেদ্য অন্ধকার। সুমন গণ্ডিটার বাইরে যেতে না করেছে সেটা মাথায় ছিল, তাই সবাই যার যার জায়গায় বসে রইলাম। তখন এই প্রথম আমরা ভয় পেলাম। তারপর আর কিছু হলো না। ব্যাপারটা স্বাভাবিক মনে করে নিলাম। পুরনো বাড়িতে হতেই পারে। একটা মোমবাতি টেবিলের ওপর জ্বালানোই ছিল। তারপর ঘড়িতে যখন দেখলাম 12টা বাজে, তখন সুমন সবাইকে একে অপরের হাত ধরতে বলল। আমরা ধরলাম। তারপর আমাদের চোখ বন্ধ করে কোনো মৃত ব্যক্তির সাথে কথা মনে করতে বলল। আমরা সবাই তাই করলাম। আমি করিনি। আমি প্রথমে দেখলাম সুমন কি যেন বিড়বিড় করে বলছে। আমি তারপর চোখ বন্ধ করলাম। আমি শুধু চোখ বন্ধ করেছিলাম। আমার একটু ভয় ভয় লাগছিল। কত সময় চোখ বন্ধ করেছিলাম জানি না। আমি চোখ খুললাম সুমনের গলা শুনে। আমি শুনতে পেলাম সুমন বলছে, আশেপাশে কেউ আছে, থাকলে দেখা দাও। ওই কথাটা 2-3 বার শুনলাম। তারপর একটা বিশ্রী গলা বসে যাওয়া হাসির শব্দ শুনতে পেলাম। তখন আমি চোখটা খুললাম। চোখ খুলে আমি একটা মোমবাতির মৃদু আলোয় যা দেখলাম তাতে আমার মনে হলো আমি হয়তো এখনই দম বন্ধ হয়ে মারা যাব। আমার হার্টবিট বাড়তেই লাগলো। আমি দেখলাম 10-12টা পুরো সাদা শরীর, চুলগুলো বড় বড়, চোখ দিয়ে কেমন চোখগুলো বিভৎস দেখতে, হাতে মুখে বিভৎস গভীর ক্ষত এবং তা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বিভৎস কুৎসিত অবয়ব ঘরের এদিক ওদিক, বুকে আর 2 হাতে ভর করে বেরিয়ে আসছে। হঠাৎ করে ওপরের দিকে তাকিয়ে দেখলাম ফাঁসির দড়িতে ওই একই রকম অবয়ব ঝুলছে আর আমাদের দিকে তাকিয়ে হাসছে। সে কি বিভৎস হাসি! না দেখলে বিশ্বাস হয় না। আমার গলা শুকিয়ে কাঠ।
আমার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল। শরীরের মধ্য দিয়ে ঠান্ডা বরফের স্রোত বইতে লাগলো। জানুয়ারির শীতেও আমি ঘামে ভিজে গেলাম। আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। আমি ঘাড় ঘুরিয়ে আমার 3 বন্ধুর দিকে তাকালাম আর দেখলাম 3 জনই চোখ বন্ধ, আর সুমন বিড়বিড় করে কি যেন সব বলে যাচ্ছে। আমি আস্তে করে ওদেরকে হাতে টান দিয়ে দিলাম। ওরা চোখ খুলে আমার দিকে তাকিয়ে দেখতে গিয়ে ওদের পুরো চেহারা চেঞ্জ হয়ে গেল। ওরাও একই জিনিস দেখতে পেল। হঠাৎ করে হৃদয় আর অর্ণব জোরে চিৎকার দিয়ে উঠল। সুমন ভয়ে আমাকে জড়িয়ে ধরল। তারপর আমরা সবাই দেখলাম, আর মনে হলো অবয়বগুলি যেন ক্ষুধার্ত। প্রচন্ড খিদের কারণে হিংস্র হয়ে আমাদের দিকে তেড়ে আসছে। ওদের আচরণ দেখে মনে হচ্ছিল ওরা যেন বছরের পর বছর খেতে পায় না, আমাদেরকে খেতে আসছে। অবয়বগুলো বিভৎস সেই গলা বসা হাসির শব্দে কান ফেটে যেতে লাগলো। অবয়বগুলি প্রাণপণে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওই গণ্ডিটার ভেতরে আসতে পারল না। হঠাৎ করেই সুমন সাহস সঞ্চার করে দেখলাম ধূপ আর নারকেলের খোলটা জ্বালিয়ে দিল। আর তখনই শুরু হলো তীব্র কান্নার আর্তনাদ। সব যেন তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল। তারপর আমরা 4 জনে সবাইকে জড়িয়ে ধরে সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে থাকি। হৃদয় আর অর্ণব ভয়ে বমি করে দেয়। 2 থেকে 3 মিনিট পর আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। তারপর ওদের কি হয় আমি জানি না। যখন জ্ঞান হয় তখন সকাল হয়ে গেছে। আমি জ্ঞান ফিরে দেখলাম ঘরের ওই গণ্ডিটার মধ্যে আমরা 4 জনই পড়ে আছি। আমি সবার মুখে জল ছিটিয়ে সবাইকে স্বাভাবিক করার চেষ্টা করি। তারপর ওদের বলি, ভাই যা হয়েছে হয়েছে, সব ভুলে যা, চল বাড়ি চল, বড় বাঁচা বেঁচে গেছি। আমরা এই বিষয় নিয়ে কারোর সাথে আর কোনো কথা বলিনি। কলকাতায় ফেরার পর আমাদের 4 জনের দীর্ঘ 2 মাস প্রচন্ড শরীর খারাপ হয়, প্রচন্ড জ্বর। এই শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপর একটা সময় আস্তে আস্তে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসি। পরে জানতে পারি ওই গ্রামে, ওই অঞ্চলে কোনো এক সময় অনেক বড় জমিদারি ছিল। সবাই সুখে শান্তিতে দিন কাটাত। জমিদার খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু ওই গ্রামে হঠাৎ করেই প্রাকৃতিক কারণে খরা হয় এবং কলেরা রোগে পুরো গ্রাম মৃত্যুপুরীতে পরিণত হয়। জমিদারও তার পরিবার সদস্য সবাই গলায় দড়ি দিয়ে, কেউ আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে ওই গ্রামে কেউ থাকে না। গ্রামটা অনেক ভেতরে হওয়ায় এখনো গ্রামটা অনুন্নত, তাছাড়া যোগাযোগ ব্যবস্থাও তেমন নেই। আর পরে সেই রাতের গণ্ডির রহস্য সুমনকে জিজ্ঞেস করায় ও বলে তান্ত্রিক ওকে কিছু মন্ত্র শিখিয়ে দিয়েছিল, যেটা দিয়ে ওই গণ্ডি তৈরি করলে কোনো অতৃপ্ত আত্মা গণ্ডিবদ্ধ মানুষের কোনো ক্ষতি করতে পারে না। ওর মনে হচ্ছিল যদি খারাপ কিছু হয় তাই সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই গণ্ডিটা বানিয়েছিল। কিন্তু একবার ভাবুন তো, ওই গণ্ডিটা না বানানো হলে কি হতো? এখনো আমরা বন্ধু আছি, মাঝে মাঝে ঘুরতে যাই বিভিন্ন শহরে, অনেক মজা করি আমরা 4 জন। এই অভিজ্ঞতার পর ভুল করেও আর এইসব অতি প্রাকৃত জিনিস নিয়ে কোনো কৌতূহল প্রকাশ করি না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সৃষ্টির ঘটনাটা শুনে আসি। হ্যাঁ, ধন্যবাদ রাসেল ভাই। আমি অনেক আগে ছোটবেলা থেকে, মানে 2010 থেকেই মূলত ভূত এফএম রেগুলার শুনে, আর তার আগে থেকে হরর সিনেমা গল্প টল্প পড়ি। তো আমার বাবার কাছ থেকে আমি একটা ঘটনা শুনেছিলাম, তার জীবনের একটা ঘটনা, এবং তার লেখা একটা বইয়ে তিনি লেখালেখি করেন, সেখানে সেটা গল্প আকারে তিনি প্রকাশ করেছিলেন। তো সেই ঘটনাটা আমি বলি। আমার বাবা, তিনি ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তো ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গ্রামে তাই কর্মী সংযোগ, জনসংযোগে যেতে হতো। তো এরকম একটা ঘটনা, একদিন তাদের পার্টির মিটিং ছিল থানা সদরে। তো সেই মিটিংটা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পরে সিদ্ধান্ত হয় যে তাদেরকে মিটিং শেষে তাদেরকে একটা গ্রামে, বিভিন্ন জনকে বিভিন্ন গ্রামে পাঠানো হবে কর্মী সংযোগের জন্য। তো আমার বাবাকে একটা গ্রামে পাঠানো হয়, সেই গ্রামটার নাম শাহবাজপুর। সেখানে তাকে যেতে বলা হয়। তো তখন ছিল জানুয়ারি মাস এবং কনকনে ঠান্ডা। তো নেত্রকোনার এলাকার ঘটনা আমি বলছি, নেত্রকোনা জেলায়।
তো শাহবাজপুর গ্রামে তিনি যে থানা সদর থেকে তার যাওয়ার পথে তাকে একটা নদী পার হতে হবে এবং তারপরে তাকে বেশ অনেকটা পথ হেঁটে তার মাঝখানে একটা ছোট খাল পার হতে হবে। তো বেশ অনেক ঝামেলা পোহানোর পর তাকে আর কি সেখানে পৌঁছতে হবে এবং তখন রাত, শীতের রাত, কনকনে ঠান্ডা এবং চারপাশে কুয়াশা। তো আমার বাবা ভূত প্রেতে বিশ্বাসী ছিলেন না, সাহসী মানুষ ছিলেন এবং তিনি রাত্রেবেলা যদিও ওই রাস্তা ধরে কখনো এর আগে তিনি যাননি। তো রাত্রেবেলা তিনি যখন ঘাটে গেলেন সেখানে তিনি দেখলেন যে অনেকগুলো নৌকা দড়ি দিয়ে বাঁধা সেখানে। তো যেটা হয় আর কি যে শীতের সময় নদীর পাড়গুলো অনেক শুকিয়ে যায় এবং নৌকাগুলো পানি পর্যন্ত নিয়ে যেতে হলে অনেক কষ্ট করে আর কি নিয়ে যেতে হয়। তো ওইখানে নৌকাগুলো দড়ি দিয়ে বাঁধা থাকতো, যার প্রয়োজন সে রাত্রেবেলা দড়ি খুলে সে নৌকা নিয়ে রাস্তা মানে নদী পার হতে পারত। তো আমার বাবা সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন সবগুলো নৌকায় খালি, একটা নৌকাতে একজন লোক বসেছিলেন। তো তার মনে হলো আচ্ছা ঠিক আছে সেখানে গিয়ে দেখি যাওয়া যায় কিনা। তো সেখানে যাওয়ার পরে কাছাকাছি যাওয়ার পরে নৌকার ভেতর থেকে সেই লোক বলে উঠলো যে কিরে নাতি কই যাবি। তো আমার বাবা চিনতে পারলেন যে তিনি সম্পর্কে তার নানা হন এবং ওই শাহবাজপুর গ্রামেরই তিনি বাসিন্দা। তিনি বললেন যে নানা আমি তো আপনাদের গ্রামে যাব। তখন বলে আচ্ছা আচ্ছা আমিও আবার ওইখানে যেতে যাচ্ছিলাম, রাতে আবার আমার এখানে আসতে হবে, থানা মানে শহরে আসতে হবে, তো আমি একটা সঙ্গীর জন্য অপেক্ষা করছিলাম, তাহলে চল একসাথে যাই। তো যাই হোক আমার বাবা তার নানার সাথে নৌকায় উঠলেন, তারা দুজনে করে নৌকা নদী পার হলেন। তো পার হওয়ার পরে যখন নামলেন তখন তার নানা তাকে বলছেন যে অমাবস্যার রাত, এমনি জায়গাটা ভালো না, তারপর আবার হাত কাটার খাল আর কি, যে খালটা সেটাকে বলা হয় হাত কাটার খাল। তো বলছেন যে সেখান দিয়ে তো যেতে কি ভয় পাবি নাকি। তো আমার বাবা বললেন না 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 ভয় পাবো কেন। তো নানা তখন বললেন যে ভয় পেলেও সমস্যা নেই, আমি আছি সাথে। তো তারপর থেকে আমার বাবা কিছুটা যেন ভয় পেতে শুরু করলেন এবং তার মাথার মধ্যে হাত কাটার খাল নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, সেগুলো তার মাথার মধ্যে ঘোরাঘুরি যেতে লাগলো। তো তারা দুজন হাঁটছেন, তার মনে হচ্ছে তিনি বোধহয় আরো কারো অন্য কোনো শব্দ পাচ্ছেন। তো আস্তে আস্তে যেটা হয় আর কি, রাতের বেলা পরিবেশটা একটা থমথমে পরিবেশ, মনের মধ্যে নানা ধরনের চিন্তা চলে আসে এবং তিনি তখন ভাবতে লাগলেন যে হ্যাঁ আওয়াজটা হয়তো আমাদের পায়ের আওয়াজ কিংবা আমার নিঃশ্বাসের আওয়াজ, এরকম ভেবে তিনি মনকে প্রবোধ তো এভাবে এগিয়ে যাচ্ছেন। তো খালটার আগে একটা মাঠ এবং মাঠের এক পাশে একটা নদী, আরেক পাশে বিল, মাঝখান দিয়ে আর কি, মাঠের মাঝখান দিয়ে একটা খাল এই বিল থেকে নদীর সংযোগটা করে দেয়। তো সেখানে খালটা পার হতে হয়। খালের দিকে যখন নামছেন তখন তার মনে হলো যে বোধহয় কোনো একটা কিছু শব্দ হচ্ছে তার আশপাশ থেকে, মানে এমন কিছু শব্দ হচ্ছে যেটা সে আসলে ওই মুহূর্তে সহ্য করতে পারছিল না। তার মানে ভয়টা আস্তে আস্তে খুব বেড়ে যাচ্ছে, খালের দিকে নামছেন এবং তার ভয়টা খুব বেড়ে যাচ্ছে। তখন তার নানা হঠাৎ করে বলে উঠলেন যে ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। তো ঠিক আছে, খালে কিছুটা পানি পার হতে হয় আর কি। তো সেই পানি দিয়ে যখন পার হচ্ছিলেন তখন তার মনে হলো যে তিনি নুপুরের আওয়াজ পাচ্ছেন। এত রাতের বেলা, তারপর খালের মাঝখানে নুপুরের আওয়াজ পাওয়ার কোন সম্ভাবনা থাকার কথা না। তো তিনি আবার মানে এই বিষয়টাতে আরো ভয় পেয়ে গেলেন। তখন তার নানা বললেন যে ভয়ের কিছু নেই, আমার পাঞ্জাবির পকেটে ম্যাচের কাঠি নাড়াচাড়া করছে। আচ্ছা। তো তিনি কিন্তু জানেন না বা তিনি কিন্তু বলেননি যে তিনি কোনো শব্দ পাচ্ছেন। তার নানা নিজে থেকে উত্তর দিয়ে দিলেন। এই সময়টাতে তার পানি পিপাসা বেড়ে গেল এবং নার্ভাস হলে যেটা হয় আর কি, মানুষের পানি পিপাসা বেড়ে যায়। তিনিও এরকম অনুভব করতে থাকলেন এবং তার মনে হচ্ছে এই মুহূর্তে তার পানি খাওয়া খুব প্রয়োজন। তার মনে হচ্ছিল যে খালের যে ময়লা পানি তিনি সেটাই খেয়ে ফেলবেন। তখন নানা বললেন যে ময়লা পানি খাওয়ার দরকার নেই, শরীরের জন্য ভালো না। তো তিনি আরো ভয় পেয়ে গেলেন এবং তার তখন একদম তার নিশ্চিত যে তার পেছন পেছন কেউ একজন তাকে ফলো করছেন, কিন্তু তার কোনো সাহস হলো না যে পেছনে ফিরে তিনি দেখবেন যে আসলে কি হচ্ছে। তো তারপর তারা কতক্ষণ ধরে যে আসলে তারা খাল পার হলেন, আমার বাবা তিনি বলেছিলেন যে তার নিজেরও আসলে মনে নেই যে ঠিক কতক্ষণ, মনে হচ্ছে অনন্তকাল ধরে আর কি তারা খাল পার হলেন। তো খাল পার হয়ে তারা ওই পারে গেলেন। তারপর আরো অনেকটুকু রাস্তা হাঁটতে হলো। তার সেই আতঙ্কিত অবস্থাতে হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে আসার পর তার নানা বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজে চলে যা, আমি এখানে আমার একটা কাজ আছে, তুই কাজ শেষ করে এখানে আসবি, আমিও এখানে আসবো, পরে একসাথে দুজন শহরে চলে যাব, যেহেতু আমার বাবারও ব্যাক করতে হবে বাসায়।
তো তিনি হচ্ছে গ্রামে একটা বাড়িতে গেলেন এবং যাওয়ার পরে সেখানে কথাবার্তা বলে তিনি যখন বের হয়ে আসবেন তখন হচ্ছে সেই বাড়ির লোকজন বলছেন যে রাতের বেলা আপনি যে যাবেন আপনার এখানে রাস্তা ভালো না। তো বললেন যে আমার এক নানা আছেন সাথে, তো আমার আসলে যাওয়াটা খুব জরুরি, আমি ওনার সাথে চলে যাব। তখন গ্রামের লোকজন মানে ওই বাড়ির লোকজন জিজ্ঞেস করলো যে আপনার নানা কে। তো আমার বাবা তার পরিচয় দিলেন যে আমার নানা অমুক এবং তিনি এই। তখন ওই বাড়ির লোকজন বলল যে এটা কিভাবে সম্ভব, তিনি তো আরো 6 মাস আগে মারা গেছেন। এটা শুনে তিনি খুবই নার্ভাস হয়ে যান এবং সেন্সলেস হয়ে যান। ওকে, তার সেন্স যখন আসে তখন রাত শেষ, সকাল হয়ে গেছে। এই হচ্ছে ঘটনাটা যেটা আমি শুনেছি। থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি। সেকেন্ড ঘটনায় যাচ্ছি, যেটা হচ্ছে ইমেল। আমাদের আজকের সেকেন্ড ইমেল যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমি রাকিব, আমার বাড়ি নাটোর জেলার বড়াই গ্রাম থানায়, গ্রামের নাম গরফা। আমি ভূত এফএম-এর একজন নিয়মিত শ্রোতা। শুরু থেকেই আমি ভূত এফএম শুনে আসছি। কোনো কারণে কোনো এপিসোড মিস হয়ে গেলে আমি ডাউনলোড করে শুনি। ভূত এফএম সকল এপিসোড আমার সংগ্রহে আছে। ভূত এফএম-এ এটা আমার সেকেন্ড ইমেল। আজ আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার পাশের গ্রামের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা। সেই গ্রামটির নাম কাটাখালী। আমাদের গ্রাম অর্থাৎ গরফা থেকে সেই গ্রামের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 17 বছর আগে। সে সময় ওই গ্রামে কোনো বিদ্যুতের আলো ছিল না, বলা চলে অজপাড়া গা। মসজিদটি ছিল সেই গ্রামের কবর স্থানের পাশে। কবরস্থানটা ছিল অনেক বড় আর ঝোপঝাড়ে ভরা আর নির্জন জায়গা। মসজিদটায় যাওয়ার জন্য সেই কবরস্থানের পাশ দিয়ে ছিল একটি সরু পায়ে হেঁটে হাঁটা রাস্তা। আশেপাশে দূরে 2-1টা বাড়ি ছাড়া তেমন কোনো বাড়িঘরও ছিল না, এবং বাড়িঘর ছিল না বললেই চলে। সেই সরু রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে রাস্তাটা ব্যবহারের একটি সরু খাল। সেই খালে তখন পানি ছিল না, পানি ছিল। ঘটনার দিন রাতে ফজরের আজান দেওয়ার জন্য সেই মুয়াজ্জিন বাড়ি থেকে বের হন এবং তার বাড়িটি ছিল মসজিদ থেকে বেশ খানিকটা দূরে। সব সময় তিনি বাড়ি থেকে ওযু করে বের হতেন। কোনো এক কারণে সেই দিন তিনি ওযু না করেই বাড়ি থেকে বের হন মসজিদের উদ্দেশ্যে। তিনি মোটামুটি ভালোই একজন সাহসী মানুষ ছিলেন। সেদিন রাতে তিনি একটু আগেই বাড়ি থেকে বের হন তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে। তখন রাত 2টা বা 2:30। তিনি সেই পায়ে চলা রাস্তা ধরে যাচ্ছিলেন কবরস্থানের পাশ দিয়ে। হালকা হালকা জ্যোৎস্না রাত, ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক, সব মিলিয়ে এক অচেনা পরিবেশ। অচেনা পরিবেশ। কেন অচেনা পরিবেশ? আমার কাছে এটা জিনিসটা বোধগম্য হল না। গ্রামে তো এরকমই থাকে। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পান যে 10 থেকে 12 ফুট লম্বা একটি বয়স্ক লোক সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে এবং সেই চিকন রাস্তাটার ওপর সে দাঁড়িয়ে আছে। তিনি লোকটিকে দেখে প্রথমে একটু ভয় পেয়ে যান, তারপর বুকে সাহস নিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন সেই লোকটি রাস্তার ওপর আড়াআড়িভাবে শুয়ে পড়ে যাতে তিনি যেতে না পারেন। তখন তিনি লোকটিকে পাশ কাটিয়ে যেতে পারলেন না, এবং কারণ এক পাশে কবরস্থান আর অন্য পাশে ছিল খাল। তাছাড়া ওই মানুষরূপী যেটা শুয়ে পড়েছিল সে ছিল অনেক লম্বা। যেহেতু তাকে মসজিদে যেতেই হবে, তাই তিনি মনে সাহস সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে তার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তিনি যখন এক পা লোকটার গায়ের ওপর দিয়ে ওই পাশে দিয়েছেন, তখন তার অন্য পাটি 2 হাত দিয়ে ধরে ফেলল সেই লম্বা লোকটি। তিনি প্রচন্ড ভয়ে খুব ঘামছেন আর আল্লাহকে স্মরণ করতে লেগেছেন। এভাবে কিছুক্ষণ চলার পর তিনি আরো দোয়া পড়তে থাকলেন। এক সময় তিনি বুঝতে পারলেন যে তার পাটা একটু ঢিল হয়ে আসছে।
তখন তিনি জোরে টান দিয়ে পাটা বের করে একটা দৌড় দিয়ে একটু সামনে চলে যান। পেছনে ফিরে তিনি দেখতে পান ওই লম্বা লোকটি বিশাল আকারের একটি মহিষ হয়ে মহিষে পরিণত হয়েছে এবং সে পানিতে নেমেছে। তিনি সেটা দেখে এক মুহূর্ত আর দেরি না করে দৌড়ে মসজিদে চলে গেলেন। এরপর তিনি আর কোনোদিন গভীর রাতে বাড়ি থেকে বের হননি। এই ছিল ঘটনা। আমার কাছে আরো অনেক প্যারানরমাল স্টোরি আছে যা আপনাকে আমি সময় করে ইমেইল করব। তো আমরা এখন চলে যাব আমাদের সেই চা বাগানের ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার, আমি তামজিদ অর্ণব ফ্রম উত্তরা। তো আমি ঘটনায় চলে যাই। জি। তো রিসেন্টলি আমি আমার এক বড় ভাইয়ের সুবাদে শ্রীমঙ্গল চা বাগানে কয়েকদিন থাকার সুযোগ হয়, ওখানে একদম বাংলোতে। তো বাংলোর বর্ণনাটা আমি আগে দিয়ে নেই। সেটা হচ্ছে বাংলোটা একদম টি স্টেটের খুবই ভিতরে, চারিদিকে বলতে লোকালয়ের শুধু কয়েকটি চা শ্রমিকের গ্রাম, আর লোকালয় তেমন নেই, আর শুধু চা বাগান আর চা বাগান। তো সেখানে সন্ধ্যার পর থেকেই মোটামুটি খুবই নির্জনতা নেমে আসে। তো পরিবেশটাই হয়ে যায় অন্যরকম। তো সেখানে ঠিক রাত 11টায় বা 12টায় সে বাংলোতে একটা নাইট গার্ড আসে। সে সারা রাত ওখানে বারান্দায় ঘুমায়। তো এরপর সে সকালবেলা ওকে আর দেখি না। তো দ্বিতীয় দিন রাত্রে আমার হঠাৎ করে মনে হলো যে নাইট গার্ড অনেক ধরনের ওর বিভিন্ন ঘটনার সাথে তার খুবই ওদের লিঙ্ক আছে ভালো। তো আমি সোজাসুজি তাদেরকে বিভিন্ন কোশ্চেন করি ওকে, যে আপনি যাই জানেন একটু বলেন। তো সে অনেক ঘটনাই বললো। সেটা থেকে বড় ইম্পর্টেন্ট হলো আমার ওই যে কাজিনের কাছে গেছি আমি, সে আমাকে যে ঘটনাটা বললো লাস্ট ইয়ারের, সেটা হচ্ছে গত শীতকালে মেইনলি চা বাগানে ইরিগেশন করতে হয়। তো লাইক ওই চা বাগানে পানি সেচ করতে হয়, রাতের বেলা অনেক কাজ চলে এরকম। তো রাতে অনেক ডিউটি থাকে। তো একটা রাতে ডিউটি শেষ করে সে বাংলোতে ফিরে যাচ্ছিল, তখন রাত 2টা কিংবা 2:30। তো শীতের রাত, চারদিকে জ্যোৎস্না, মোটামুটি ভালোই দেখা যায়, হালকা কুয়াশা, আর চারদিক দিন নিস্তব্ধতায় ঢেকে আছে। তো হঠাৎ করে তার কানে আসলো একটা ঘোড়ার খুরের আওয়াজ, কেউ একজন ঘোড়ায় চড়ে আসতেছে মেঠো পথ চা বাগানের মধ্য দিয়ে। তো তার মাথায় প্রশ্ন আসলো যে এত রাত্রে ঘোড়া চড়ে কে আসে। তো সে ওই মেঠো পথে দাঁড়ায় আছে এক পাশে। তো আস্তে আস্তে শব্দটা খুবই প্রখর হয়ে উঠতেছে, তার মানে ও এগিয়ে আসতেছে, বাট কোনো কিছু দেখতে পাচ্ছে না ও। তো কিছুক্ষণ 4-5 মিনিট পরে হঠাৎই ওই ঘোড়াটা সে দেখতে পায় একদম তার ঠিক সামনে। কিন্তু তার কাছে যেটা মনে হলো এবং সে যেটা নিজের চোখেই দেখলো, সেটা হচ্ছে ঘোড়ায় একজন লোক বসে আছে, কিন্তু সে লোকটি আসলে তার যে অবয়ব এবং তার যেই পোশাক আশাক, তা সে খুব স্পষ্টভাবেই বুঝলো এটা আসলে কোনো বাংলাদেশি কেউ না, সেটা হচ্ছে একজন ব্রিটিশ লোক। তার সেই ব্রিটিশদের সেই বুট এবং মাথার চুল এবং কোট এবং একটা তরবারিও আছে সাথে। তো জাস্ট ওর পাশ দিয়ে ঘোড়ায় চড়ে চলে গেল। তো এই ঘটনায় এতটাই শকড হলো সে 5 মিনিট একদম নড়তেই পারলো না জায়গা থেকে। তো কিছুক্ষণ পরে সে বাংলোতে আসলো এবং তার খুব জ্বর হলো সেদিন। তো পরের দিন তার ওই সিনিয়র ম্যানেজারকে সে ঘটনাটা বলল, আর ম্যানেজার হাসতে থাকলো যে এটা তো একটা খুবই ওইখানকার একটা কমন ঘটনা। যারা ওই ইন্টারনাল এখানে কাজ করে এবং থাকে ওইখানে, তারা সবাই জানে যে রাতের বেলা অনেক সময় খুব রাত 3টার দিকে এরকম ঘোড়ায় চড়া ব্রিটিশ লোকদেরকে দেখা যায়, এবং সেটা খুবই একটা কমন ঘটনা। নাইট গার্ডও সেটা বলল, সে অনেকবার দেখেছে এগুলা। তো তারা সেখানকার যারা স্থানীয়, যেমন চা শ্রমিক আছে এবং যারা টি স্টেটের ম্যানেজার, তারা এরকম অনেক ঘটনারই ওইখানকার
ওখানকার প্রত্যক্ষদর্শী। তো আরেকটা যেটা সেটা হলো একটা দোলনা আছে ওই বাংলোতে, যেটা নাকি খুবই হন্টেড। কারণ কেন haunted একটু যদি বলতেন। হ্যাঁ, কারণ প্রতি বৃষ্টির রাতেই যখনই বৃষ্টি অনেক শুরু হয়, তখন বৃষ্টি খুবই এমনও যে রাতে সারা রাত বৃষ্টি। তো ওই নাটগাটটা বললো যে প্রত্যেক দিন সে বৃষ্টির রাতে ঠিক রাত 2:30 থেকে 3টায় প্রতিদিন সে, এবং আমার ভাইয়াও সেটা কনফার্ম করলো যে নাকি বাংলোতে থাকে, যে একটা মহিলাকে দেখতে পায় যে দোলনায় দোল খেয়ে লাইক 3টার দিকে সে জাস্ট দাঁড়ায়া হেঁটে হেঁটে চলে যায় মেন গেটের দিকে। এটা নাকি খুবই মানে এমনও হয়েছে যে 2 জন একসাথে দেখতেছে, বাট কিছু বলার নাই আসলে, তখন কিছু করারও থাকে না। এটা হলো ওখানকার ওপেন সিক্রেট এই বাংলোর। তো এরকম বেশ কিছু বাংলো আছে ওখানে, আর আরো অনেক কাহিনী আছে, সেটা আমি হয়তো পরে আরেকদিন এসে বলবো। আর আজকে আপাতত এইটুকুই থাকুক। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট। আমি আসছি পুরান ঢাকা লক্ষ্মীবাজার থেকে। জি তো সরাসরি ঘটনায় চলে যাই। জি। ঘটনাটা রিসেন্টলি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো রাতের বেলা ডিনার করার পরে ঘুমোতে যাব একটু আগেই, 11:30 এরকম সময় গেট লাগায় কথা বলতেছিলাম ফোনে, হেডফোনে ছিলাম। তো আমার বাসার জানালা দিয়ে একটা বাসা দেখা যায়। পুরান ঢাকার বাসাগুলা কিন্তু কিছুটা অনেক পুরানো। তো কেন জানি না হঠাৎ করে বেখেয়াল বশতই পুরানা বাসার ছাদে চোখ যখন যায়, যা দেখি এটা দেখার জন্য আমি কেন ভাইয়া কেউই হয়তো কখনো প্রস্তুত থাকবে না, একটা মহিলার মতো একটা অবাক বসে আছে। আপনি নিজে দেখেছেন নিজের জি, চোখে? আমার নিজের চোখে দেখেন, কথা বলছিলাম এন্ড জিনিসটা সরাসরি আমার চোখের দিকে তাকায় আছে। তখন কি করব না করব কিছু বুঝতে পারছিলাম না, আমি মুভও করতে পারছিলাম না। আয়াতুল কুরসি সূরা আমার মুখস্থ অনেক আগে থেকে, তো আমি ওটার দিকে তাকিয়ে যেহেতু মুভ করতে পারছি না, আয়াতুল কুরসি পড়া শুরু করি। এন্ড যখন সূরাটা শুরু করি, যখন শেষ করলাম, শেষ করে বুকে ফু দেওয়ার সাথে সাথে মনে হলো আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মানে পানি ছিল, পানি পড়ে গেল এরকম কিছু একটা। সাথে সাথে দেরি না করে গেট খুলে দৌড় দিয়ে বাসায় যারা থাকে আম্মু গেট নক করি। মা জিজ্ঞেস করছিল কি হয়েছে, তো মাকে পুরো ঘটনা খুলে বলি। আর একলা শোয়ার মতো অ্যাবিলিটি ছিল না ও দিন রাতে। আম্মুকে রিকোয়েস্ট করি যে আমার সাথে যাতে আজকে শুয়ে, গেস্ট রুমে আমি মা ছিলাম। তো অনেক ভয় নিয়ে শুয়ে আছি। তো এর মাঝখানে শোয়ার মাঝখানে আমি ফিল করতে পারছি যে আমার ঘরের মাঝখানে একটা মহিলা আছে। রুমের লাইট যেহেতু বন্ধ দেখা যাচ্ছে না, মহিলা আসছে। আর আমার খুব ভয় লাগছিল। ওই দিন রাতে আম্মু আমাকে কিছু বলেনি, কিন্তু সকালবেলা মা আমাকে বলেছে যে না, মা আমাকে আমার ফ্যামিলি সবাইকে বলেছে যে না, মা নিজেও ফিল করেছে যে ঘরে একটা থার্ড পার্সনের উপস্থিতি ছিল। এটা খুব স্পষ্টভাবে উপস্থিতি ছিল। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। এবং আপনি বলছেন যে আপনার সাথে এই বছরে অনেক খারাপ খারাপ ব্যাপার ঘটছে, যেটা আগে ঘটতো না, এবং এই বছরে আপনি বলছিলেন যে আপনার বাবা মারা গিয়েছেন। এটা কি তার পর থেকে হচ্ছে না তার আগে থেকে? না, এটা তার আগে থেকে হচ্ছে। এবং বাবা যে মারা গেছেন এটাও তার একটা পার্ট, যে আপনার সাথে এই বছর খারাপ খারাপ সবকিছু হচ্ছে। জি, এটাও তার একটা পার্ট। এবং আপনি বলছিলেন যে আপনি কোনোদিন জীবনে সেকেন্ড হন নাই, কিন্তু এখন রেজাল্ট খারাপ হচ্ছে। আপনার কি মনে হয় যে এর পিছনে কারো হাত আছে বা এরকম ধরনের কোনো কিছু কখনো মনে হয়েছে, সন্দেহ হয়েছে? জি, আমার মনে হয় সন্দেহ হয়েছে, কারণ ভূত এফএম যেহেতু আমি রেগুলার লিসেনার, তো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক শুনছি, বাট কোনো ইনফরমেশন ছাড়া তো আমি করতে পারি না। তো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যতটা জানার চেষ্টা করেছি, সার্চ করেছি। এন্ড কোইন্সিডেন্টলি আমি নিজেও জানি না, আমি যেদিন এটা সার্চ করছিলাম সেদিন সকালবেলা আমি আম্মুকে কিছু বলিনি। তো আমার যে রুমটা সামনের পাশে আমার মার রুম, তো আমার মার জানালা থেকে আমার জানালাটা দেখা যায়। তো মা বললো কি রে, কি কালে কি কিছু হয়েছে, আর কোনো কারণে ভয়টা পাইছিস? আমি বললাম না মা, কেন কি হয়েছে? তো মা বলতেছে কাল তোর জানলার সামনে দেখলাম একটা আগুনের মতো উল্কাপিণ্ড নড়তেছিল। এটা আপনার মা নিজে দেখেছে? হ্যাঁ, আম্মা নিজে দেখেছে। আচ্ছা। নড়তেছিল, তারপরে কিছুক্ষণ পরে চেঞ্জ করে কখনো কবুতর হয়, কখনো মানে একবার এক একটা চেঞ্জ করছিল ওর। এই তো মানে একবার কবুতর থেকে তারপরে কি হয়, মানে মানুষও থাকে? কবুতর না, মানুষ থাকে না, কবুতর হচ্ছে পাখি। মানে পাখি হচ্ছে পাখি মানে কি এক এক ধরনের পাখি।
তো আমি আর ডিটেলস জানতে চাইনি। আম্মু তো একলা থাকে এখন, যেহেতু আমার গেছে, আর আম্মুর আমি টেনশন দিতেই চাইনি, এটার জন্য আর জিজ্ঞেস করি না। হ্যাঁ ভাই, আমি লাইফে কখনো সেকেন্ড হইনি, কিছুই না। বাট এই বছর যা হচ্ছে মানে আনএক্সপেক্টেড সবকিছু, যে আমার লাইফে কখনো আমার এক বছরের ফেল নেই। সেমিস্টার ব্রেক, বাবা মারা যাওয়া, আরো অনেক কিছু। মানে আমার 4 বছরের রিলেশন ছিল, তো ইম্পসিবল রিলেশনশিপ, এই কোন ফর নো রিজন রিলেশনশিপও ব্রেক, সবকিছুতেই মানে এখন যাই হাত দিচ্ছি হচ্ছে না। এই তো ভাইয়া। এবং সবকিছু আপনার সাথে উল্টাপাল্টা হচ্ছে। তো আমি যেটা আপনাকে সাজেস্ট করবো যে আপনার যাই হোক না কেন, আপনি মনে সাহস রাখবেন এবং আশা, আমাদের দোয়া তো আপনার সঙ্গে সবসময় থাকবেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। জানেন যে আহমেদ বাবু আজকে আমাদের সঙ্গে আছেন, তো বাবুর কাছে আমরা যাচ্ছি এবং তার কাছ থেকে আমরা একটা বড় সড়ো ঘটনা ইনশাল্লাহ এখন শুনে ফেলবো। থ্যাংক ইউ রাসেল ভাই। মোস্ট এই কাহিনীটি আসলে মানে আমি একটু আগে পেয়েছি আর কি, জি। তো এর জন্য একটু সময় নিলাম। না, কোনো সমস্যা নেই। এটা আমাকে পাঠিয়েছে ফারহান ইব্রাহিম নামে একজন, সে পাঠিয়েছে পলাশনগর পল্লবী থেকে, জি এরপরে। আচ্ছা, তো আমি ওর কাহিনীতে চলে যাচ্ছি। জি প্লিজ। আচ্ছা, ওখানে ওরা মুভ করে 2012 সালে, এবং তার আগে নাকি ওই জায়গাটা পুরোপুরি মানে 2012 আগের দিকে ডোবা ছিল, এবং অ্যাকচুয়ালি ডোবা বলতে ভুল হবে, ঝিল টাইপের ছিল আর কি। এবং সেখানে মানে মাটি ভরাট করে করে পরবর্তীতে ওই মানে জায়গাটা ডেভেলপ করা হয় আর কি। তো যখন ওখানে আপনার মাটি ফেলে তখন নাকি অনেক ইনসিডেন্ট হতো এরকম। এর আগেও আমি শুনেছি বিভিন্ন জায়গা নিয়ে যে মাটি ফেলার সময় বিভিন্ন সমস্যা হয়, এবং অনেকে নাকি স্বপ্ন দেখতো যে একটা বুড়ি তাদেরকে স্বপ্নের মধ্যে ওয়ার্ন করতো যে মানে যারা কাজ করছে তাদের নাকি ওয়ার্ন করতো এখানে না করতে, এটা আমার জায়গা। তো তারপরে তো মানুষ ডেভেলপমেন্ট তো সব জায়গায় হতেই থাকে। তো ওই জায়গায় নাকি বাচ্চারা নামলে পানিতে হারিয়ে যেত। ওটা নাকি বেশ মানে এই জায়গাটা এটার জন্যই ছিল যে বাচ্চারা ওই ঝিলে নামলে হারিয়ে যেত, এবং বেশিরভাগই যারা হারিয়ে যেত তাদের মানে অনেকের কথা আছে যে পায়ের নিচে কেউ টান দিয়ে নিয়ে যেত। এরকম কাহিনী অনেক শুনেছি এর আগেও আমাদের। এমনকি আপনি জানেন যে আমাদের মোহাম্মদপুর লালমাটি এলাকা তো এটা এরকম কথা প্রচলিত আছে। যাই হোক, তো এটার একটা প্রুফ হিসাবে এসে বলেছে যে একবার দুইটা ভাই গোসল করছিল, তো একজন এরকম আপনার হঠাৎ করে পানির তলে চলে যায়, আরেকজনও ডুবে যাচ্ছিল। এই সময় একজন পথচারী সেখান থেকে তাকে সেভ করে, এবং তাকে যখন মানে ওঠানো হয় তখন সে বলছে যে তাদের পা ধরে কেউ টানছে পানির নিচে। এই কাহিনীগুলো বলার কারণ হচ্ছে যে এই ঘটনার সাথে এগুলোর কিছু লিঙ্ক আছে আর কি এটার সাথে। এবং ওই বাচ্চাগুলো যখন মানে ভেসে উঠতো তখন নাকি ঠিক সোজা ভাবে ভেসে উঠতো পানির তল থেকে, একদম মানে সোজাসুজি ভেসে উঠতো। তো যাক, এইভাবে আর কি ওখানকার কিছু ঘটনা প্রচলিত আছে। তো ওখানে জায়গাটা এরকম ভরাট হয়। তো ওরা যখন 2012 সালে ওখানে মুভ করার পরে ওই বাসাটা আর কি ও যাওয়ার পরে নাকি প্রথম ফিল করতো যে কোন একটা হাঁটছে রাতের মধ্যে, মনে হতো যে তার আশেপাশে কেউ আছে, তার উপস্থিতি সে ফিল করতো আর কি আশেপাশে। তো সবসময় একটা অস্বস্তি ফিলিংস নিয়ে থাকতো। তো একদিন রাতে নাকি সে আপনার ঘুমিয়ে আছে, ঘর অন্ধকার, মানে হালকা আলো আসছে জানলা দিয়ে আর কি। তো এরকম সময় হঠাৎ দেখে যে তার যে পড়ার টেবিল, সে টেবিলের উপরে একটা কালো রঙের বেড়াল, মানে বেড়াল বুঝতে পেরেছে ফার্স্ট আকৃতিতে, কারণ এটা ছিল কালো রঙের একটা বেড়াল, এবং চোখ দেখে এবং দেখে মানে জল করছে আর কি। তো ও তাকাতে বিড়ালটা তার দিকে তাকায়, এবং উইদিন ম্যাটার অফ ফ্লিক, মানে চোখ ফেলতে না ফেলতে বেড়ালটা ওখান থেকে লাফ দিয়ে ঠিক পেছনার সামনে চলে আসে। এসেই নাকি যখন ল্যান্ড করে তখন একটা কালো বস্তুতে পরিণত হয়, লাইক মানুষের মতো। আচ্ছা, মনে হচ্ছে যে কালো একটা জব্বা বাল খেলনা পড়া কোনো কিছু, এবং এটা সেকেন্ড আরেকটা লাভ দেয়, এবং সেটাতে নাকি সে মশারি ভেদ করে ঠিক ওর শরীরের উপর এসে পড়ে, এবং শরীরের উপর পড়েই যেন ওকে আপনার মানে ওর ভেতরে ঢুকে যায় এরকম একটা ব্যাপার। এবং সে তার সেন্স অনেকটাই মানে হারিয়ে ফেলে, কথা বলতে পারছিল না, ঘুমাচ্ছিল জাস্ট লাইক বোবায় ধরার মতো। এবং এই সময় নাকি সে তখন টান দিয়ে তার নিজের গেঞ্জি ছেড়ে ফেলে শরীর থেকে, এবং নিজের বুক খামচাতে থাকে সে। আচ্ছা, হ্যাঁ। তো এরকম একটা পর্যায়ে মানে সে খুব কষ্ট পেতে থাকে, এবং হঠাৎ তার কিছুটা সেন্স হয়, সে দোয়া পড়ার চেষ্টা করে আয়াতুল কুরসি, এবং আয়াতুল কুরসি কিছুটা পড়ার পরে নাকি তার শরীরটা হালকা হয়ে যায়, সেটা ছেড়ে দেয় তাকে। আচ্ছা, তো পরদিন সে তার মাকে এটা বলে যে এরকম হয়েছে,
তো তার মা তার কথা বিশ্বাস করে না, সে খামচির দাগ দেখে তাও বিশ্বাস করে না, কারণ তার মা মনে করে যে তার আগে নানার বাসায় থাকতো, সেখান থেকে এখানে আসছে, হয়তো সেই বাসার প্রতি তার একটা মায়া লেগে আছে এবং সে এই কারণে ওখানে চলে যেতে চায়, এইসব কারণে মা বিশ্বাস করে না কথাটা। তো যাই হোক, তারপরও ও প্রচন্ড ভয় পায় ঘরটার ভেতরে। তো নেক্সট যেটা হয়, ও নাকি স্বপ্নে দেখে একটা ছোট বাচ্চা তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আচ্ছা বাসাটা তোমার না, আচ্ছা এখানে চলে যাও, এখন থাকবে না। এবং বাচ্চাটা খুব ছোট, রাসেল ভাই, লাইক নবজাতক বাচ্চার মতো। এটা তো স্বপ্নের মধ্যেই ভয় পেত, এবং এইটা দেখার পর স্বপ্নটা তার ফ্রিকোয়েন্ট হওয়া শুরু করে, সে বেশ ভয় পেতে থাকে। তো একদিন সে দেখে এরকম সময় যে এই যখন এরকম ভয় পাচ্ছে, একদিন বিকালবেলা নাকি ঠিক মানে আসরের পরে আর কি, একটা মানে যখন নাকি পড়তে পারে, এরকম সময় সে এসে তার রুমে হঠাৎ ঢুকে দেখে যে একটা বাচ্চা বসে আছে সেখানে, বাচ্চা বসে আছে এবং তার দিকে দেখে হাসছে। এবং সে এই সিনটা দেখে সে এক দৌড়ে জায়গার থেকে ঘর থেকে বের হয়ে যায়, সে বটি নিয়ে আসে দৌড় দিয়ে রান্নাঘর থেকে। তার মা দাঁড়ায় ছিল, মা বলতেছে কি হয়েছে, সে কোনো উত্তর না দিয়ে বটি নিয়ে আসে দৌড় দিয়ে পাগলের মতো, সে তার বিছানার মধ্যে কোপ মারতে থাকে বটি দিয়ে। তো এরকম একটা সিচুয়েশন আসা হয়, তার বাবা মা মানে বেশ টেন্সড হয়ে যায়, কি ব্যাপার এরকম করতেছে কেন ছেলে। তো তার একটা হুজুর ছিল ওই বাসার পাশে, সে হুজুরকে নিয়ে আসে। সেই হুজুরের নাকি আর কি কিছুই আছে, তিনি নাকি এরকম মানে জিন ভূত, এগুলো মানে জিন ভূত বলতে কি জিন আর কি, পজেশন ছাড়াতেন আর কি, রোকেয়া করতেন আর কি, যেটা রোকেয়া করতেন। এবং ওই হুজুরের নাকি একটা স্ত্রী এরকম মারা গেছে ওনার এই রোকেয়ার প্রসেসের কারণে। আচ্ছা, তো ওনাকে জিজ্ঞেস করা হয় যে এখানে সমস্যাটা কি, তিনি বলেন যে অবশ্যই বাসার সমস্যা আছে। বেসিক্যালি বাসাটা করা হয়েছে এমন একটা জায়গার উপরে যেখানে নাকি এরকম বাচ্চারা ডুবে মারা গেছে এখানে এই জায়গাটায়, এবং এই বাসাটা এইভাবেই আর কি প্রবলেম আর কি, এখানে জায়গাটা ঠিক না। যাই হোক, হুজুর নাকি বাসার মধ্যে কিছু আপনার ওদের ফ্ল্যাটে কিছু পেরেক দোয়া পড়ে পুঁতে দেয় ওই জায়গায়, এবং ওইখানে নাকি ততদিন মানে ওর রুমটাতে আর তখন কিছু দেখছিল না। বাট নেক্সট যে জিনিসটা হয়, ও নাকি একদিন দেখে যে বাসার থেকে এরকম বারান্দায় দাঁড়ায় ছিল, বারান্দায় দেখে যে উপর থেকে একটা কি চুলের মতো এরকম পড়ে আসে নিচে। তো সে থেকে বাসায় দৌড়ে চলে আসে। চলে আসার পর মানে আসলে প্রবলেমটা রুমে তেমন হচ্ছে না, ওর তো বারান্দায় দেখছে। আচ্ছা, এবং ওর রুমের মধ্যেও সে একটা এক্সিস্টেন্স মানে মনে হয় কেউ একজন আছে এরকম লাগে আর কি। তো ও নাকি একদিন বলে এরকম যে ওর ইসে যে আমাকে এরকম ডিস্টার্ব করো না, কেউ হলে তোমার দরকার হলে তুমি এখানে শুয়ে থাকো, এখানে বসে থাকো, বাট আমাকে ডিস্টার্ব করো না তুমি, এরকম বলে, তোমাকে আমি মিষ্টি খাওয়াবো। সে নাকি এরকম বলে, অনেকের কাছে শুনে যে এসব জিনভূত মিষ্টি খায়। তো এটা বলে নাকি সে ওই তার ইসের উপরে ওই যে আলমারির উপরে সে মিষ্টি রাখছে, একটা কালো জাম রেখে সে রাতের বেলা আপনার ঘুমাইছে আর কি। তো সকালবেলা নাকি দেখে যে তার আম্মা তাকে খুব ডাকতেছে যে উঠো উঠো, ভয়ের তো চোখ ওর মায়ের। কি হয়েছে, সে উঠছে পর কি হয়েছে বলে যে ওর আম্মা নাকি বলতেছে যে ওই ড্রয়িং রুমে তার আম্মা গেছে, তার আগে নাকি তার আম্মা যখন ড্রয়িং রুমে নামাজ পড়তেছিল একবার, তখন নাকি দূরে দেখছে যে সোফার মধ্যে সোফার কালারের কিছু একটা বসা, সোফার কালারের সাথে মিলে ভয়ঙ্কর ব্যাপার এটা, হ্যাঁ, জাস্ট লাইক ওই কালার। বাট ওই দিন সকালে যেটা হচ্ছে, ওর আম্মা রাত্রেবেলা যাচ্ছিল রান্নাঘরের দিকে, ভোরের দিকে যাওয়ার সময় দেখে যে সোফার ওখানে বসা একটা সাদা কাপড় পরা কিছু একটা বসা, চেহারাটা খুবই বিদঘুটে একটা চেহারা। সে নাকি তার মাকে বলতেছে যে মিষ্টি সরাইছিস কেন, এটা দেখে নাকি। এবং উনি তো জানতেন না নিশ্চয়ই মিষ্টি ব্যাপার বা এরকম কোনো কিছু, কিছুই জানতেন না, রাইট। তো উনি নাকি এটা শুনে ভয় পেয়ে গেছে হঠাৎ করে এরকম একটা কিছু দেখে, মানে সাদা কাপড়ের মধ্যে কালো চেহারা, বিদঘুটে চেহারা খুবই। তো উনি সাথে সাথে দোয়া পড়ে উঠছে, দোয়া পড়ার সাথে সাথে নাকি ওইটা মানে ভ্যানিশ হয়ে গেছে, মানে রান্নাঘরের দিকে ভ্যানিশ হয়ে গেছে। তো ছেলেকে বলছে, ছেলেও গেছে রান্না করে, ছেলে নাকি তার মাকে জিজ্ঞেস করছে তুমি মিষ্টি সরাইছো কেন, বলে আমি এখানে মিষ্টি রাখছিলাম। হ্যাঁ, তো তুমি সরাইছো নাকি? তার মা নাকি বলছে হ্যাঁ আমি মিষ্টি সরাইছিলাম, এখানে মিষ্টি দেখে একটা প্লেট থেকে সরাই রাখছি। ঠিক আছে, তো যাই হোক, তো এরপর ওই যে দোয়া দুরুদ আরো পড়ার পর ওই বাসায় ওই ফ্ল্যাটে ওরা আর কি তেমন একটা কিছু দেখে নাই। বাট ওই বাড়ির সম্বন্ধে আরো কিছু ঘটনাও আমাকে বলছে যে ওই বাড়ির ছাদের উপরে নাকি একজন লোক থাকতো। সে আপনার একদিন দেখে যে গাছের পাশে, তাদের যে উপরে গাছ আছে ছাদের মধ্যে বিভিন্ন গাছ রাখা, তো ওগুলোতে সার দেওয়া হয়, গোবর। তো উনি নাকি একদিন রাতের বেলা উঠে দেখে যে ঠিক গাছের পাশে কি যেন একটা নড়াচড়া করতেছে, টবের কাছে সাদা কিছু।
তো উনি কিউরিয়াস কি নড়তেছে, উনি তাকায় দেখে যে একটা মানুষ মনে হয় সাদা কাপড় পরা। তো উনি ফার্স্টে মনে করছে কেউ নাকি, তো উনি ডাক দিছে, এই কে? তো উনি যখন ডাক দিছে তখন নাকি ফিরে দেখে কি একটা জিনিস এরকম করে হাত দিয়ে গোবর খাচ্ছে এবং চেহারাটা একদম কালো কুচকুচে। তো উনি যখন ডাক দিছে ওনার দিক একবার তাকায় নাকি লাফ দিছে ছাদের উপর থেকে। তো উনি নাকি মানে থতমত খেয়ে উনি পাশে যে উকি দিছে, উকি দিয়ে দেখে যে আপনার ওই কার্নিশের উপরে বসে আছে ওইটা। আচ্ছা, ভয়ের চোটে উনি ভেতরে ঢুকে আসছে আর উনি বাইরে যায়নি। এরপরে নাকি ওই ছাদের লোকটা মাঝে মাঝে দেখতো, এটা উনি দেখছে এরপরে যে ঠিক আগুনের মতো আর কি, কুণ্ডুলির মতো ছাদের এই পাশ থেকে ওই পাশে দৌড়ায় গভীর রাতে যায়। তো উনি তখন বাধ্য হয়ে ওই যে স্পিকারে আর কি ওই কালাম পাক চালাই দিছে। এটা চালাই দেওয়ার পর থেকে উনি ওটা দেখেন, ওইটা যখন চালাতে, আর তারপর থেকে সে আপনার ওই হয়ে আর কি আপনার চুপচাপ শুয়ে থাকতো, ওইদিকে রুকিয়ে দিত না রাতের বেলা। তো ও বলছে যে এই ধরনের জিনিস নাকি এখনো ওইখানে কম বেশি দেখা যায়। তবে যে জায়গাটার কথা সে বলছে রাসেল ভাই, তুমি মানে এখন যেহেতু সে বলছে আমি বলতেছি, ওই জায়গার আশপাশ দিয়ে কিন্তু আমি চলাফেরা করছি কয়েকদিন রাসেল ভাই। জায়গাটা আসলেই খুবই মানে হরিবল একটা জায়গা ভরাট করা হয়েছে, এবং ওখানে একটা রাস্তা আছে, ওই রাস্তাটাতে যাওয়ার সময় দেখা যায় হাতের ডান দিকে পুরাটাই লাইক ডাম্পিং গ্রাউন্ড, ময়লা ফেলানো পুরোটা রাসেল ভাই, মানে পুরা জায়গাটাই ময়লা ফেলানো। এবং আপনি ইউ কুড লাইক সেন্স যে রাতের বেলা যদি কেউ চলাফেরা করে, আমি মনে হয় না রাতে গভীর রাতে কেউ চলাফেরা করে ওখান দিয়ে, ইউড সি সামথিং, অবভিয়াসলি ইউড সি সামথিং। মানে এই ময়লাটা কি এলাকাবাসী ফেলে নাকি এটা এলাকার ময়লা টাইপের, ইটস লাইক আপনার যেমন আপনি যাত্রাবাড়ির কাছে যেমন ময়লা ফেলা, ঢাকার ময়লা ফেলা হয়, আমার মনে হয় মিরপুরের ময়লাগুলো ওখানে নিয়ে ফেলা হয় সামথিং লাইক দ্যাট। এবং ময়লা উঁচু হয়ে উপচে রাস্তার দিকে চলে আসছে। রাস্তাটা এমনি কাটা, রাস্তাটা ভাঙা চোরা আগেও কেটেছে এর আগে এবং নতুন করে কাটছে, এবং পাশে ময়লার ওই ঢিবিগুলো রাসেল ভাই, ইটস লাইক মানে বোঝা যায় যে মানে অ্যাজ পিপল যারা এটার উপর বিশ্বাস করে যে এই ধরনের জিনিসপত্র আছে, তারা অবভিয়াসলি ওই জায়গাটা এড়িয়ে চলবে রাতের বেলা। সো এটাই ছিল ঘটনা। আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের যে অতিথি সুদূর গৌরীপুর থেকে ঢাকা এসেছেন এবং তার কাছে তার দ্বিতীয় ঘটনাটি আমরা শুনে আসব। চলুন আমরা শুনি তার দ্বিতীয় ঘটনাটি। আমি ময়মনসিংহ থেকে আসছি, আমার নাম খায়রুল ইসলাম। তো আমি সরাসরি দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। আমি ময়মনসিংহ থেকে আসছি, আমার নাম খায়রুল ইসলাম। জি জি বলেন, আপনার ঘটনা শুনি আমরা। ঘটনাটি হয়েছে, আমি যার কাছ থেকে শুনেছি তার নাম মুফাজ্জল হোসেন। জি। তো ওনার বাড়ি ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলায় শাহগঞ্জ সংলগ্ন ভুটিয়াকোনা গ্রামে। তো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 5-6 মাস পূর্বে। তো উনি কোন এক কাজে, উনি পেশায় কিন্তু ব্যবসায়ী ছিল। আচ্ছা। তো কোন এক কাজে সে শাহগঞ্জ সংলগ্ন অন্য একটি গ্রাম খলকবাড়িতে যেতে হয়। তো যাওয়ার সময় তার ভাতিজা হারুনকে সাথে নিয়ে যায় আর কি। তারা মোটর বাইকে যায়। তো কাজ শেষে তাদের বাড়ি ফিরতে প্রায় রাত আনুমানিক 2টা কি 2:30 বেজে যায়। তো শাহগঞ্জ এবং ভুটিয়াকোনা আসা যাওয়ার পথে তাজপুর গ্রাম পড়ে। তাজপুর গ্রামের একটি ব্রিজ থাকে, ব্রিজ ছিল, সেই ব্রিজ নিয়ে অনেক প্যারানরমাল ঘটনা অনেক শোনা যায়। আর মুফাজ্জল ভাইও অনেক ঘটনা শুনেছিল, কিন্তু সে কখনো ভাবেনি যে তার সাথে এরকম কোনো কিছু ঘটতে পারে, কারণ সে প্যারানরমাল বিষয়ে বিশ্বাসী ছিল না। তো সঙ্গত কারণে রাত্রে যখন সে আসছিল, এইসব ঘটনা তার মাথায় কাজ করছিল, যে ব্রিজের কাছাকাছি আসার পরে তার ভিতরে একটু ভয়ও কাজ করছিল। তো একসময় ব্রিজের উপর উঠার পরে মানে অনাকাঙ্ক্ষিতভাবে তার মোটর বাইকটি স্টার্ট বন্ধ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে সে একটু নার্ভাস ফিল করে। তো সে বাইক থেকে নেমে ভাতিজা হারুনকে নিয়ে বাইকটা চেক করার চেষ্টা করে যে কি সমস্যা হলো। তো অনেক স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন, স্টার্ট হচ্ছে না। তো হঠাৎ ওই দিন পরিবেশটা ছিল অনেকটা পূর্ণিমার রাত, জ্যোৎস্না ছিল। তো মোটামুটি আশেপাশে পরিবেশটা ভালোই দেখা যাচ্ছিল। তো মূল ঘটনা বলার আগে আমি ব্রিজের একটু বিবরণ দিয়ে যাচ্ছি, যে শাহগঞ্জ থেকে যে রাস্তাটি আপনার চাঁদপুর ব্রিজ অব্দি আসে সেটা শেষ হয়, এবং ব্রিজের অপর প্রান্ত থেকে ভুটিয়াকোনা এবং তাজপুর দুই দিকে দুটো রাস্তা চলে যায়। আচ্ছা। তো ব্রিজ এবং দুই রাস্তার মধ্যবর্তী স্থান 0 পয়েন্ট, যেটা আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। তো
শাহগঞ্জে ব্রিজের এক প্রান্তে মুফাজ্জল ভাই এবং তার ভাতিজা হারুন বাইকের পাশে ছিল। তার বাইকটাকে চেক করার চেষ্টা করতেছিল যে ঠিক করার জন্য। তো হঠাৎ মুফাজ্জল ভাইয়ের দৃষ্টি পড়ে ব্রিজের মধ্যবর্তী স্থানে। তো হঠাৎ কে একজন অবয়ব ব্রিজের উপর দেখা গেল, সে পিছনের সাইডে দেখা অনেকটা মহিলাদের মতো তো হেঁটে যাচ্ছে। তখন মুফাজ্জল ভাই একটু ভয় পেয়ে গেল, ভাবলো সে তার উপস্থিত জ্ঞান যখন চালু করলো তখন সে চিন্তা করলো কেউ যদি তার সামনে দিয়ে যায় তাহলে তো পিছন থেকে আসতে হবে, মাঝ বরাবর তো কেউ আসতে পারে না, আর সামনে দিয়েও আসলে দেখা যাবে। তো আবার সে খেয়াল করছিল ভালো করে আমার পিছন থেকে কেউ আমাকে ক্রস করে যায়নি। তো ব্রিজের মাঝখানে হঠাৎ করে কে আসলো, মানে এইসব ভেবে সে একটু ভয় পেয়ে গেল। তো সে নিষ্পলক চোখে তাকিয়ে থাকলো, আর তার ভাতিজা হারুনের বয়স কম ছিল যার কারণে তাকে একটু বুঝতে দেয়নি বিষয়টা, যেন ভয় পেয়ে যেতে পারে এই কারণে। তো সে চুপচাপ দেখতে থাকে বিষয়টা। তো এক সময় এই অবয়বটি এই দুই রাস্তা এবং ব্রিজের 0 পয়েন্টের ওখানে দাঁড়ায়। তারা এক পলকে মুফাজ্জলের দিকে মাথা ঘুরে তাকায়। তখন তার মানে অবয়বটি দেখে মুফাজ্জল খুব ভয় পেয়ে যায়। তো অবয়বটি এরকম ছিল যে তার শ্বাসের গর্জনটা অনেকটা বাঘের গর্জনের মতো শোনা যাচ্ছিল এবং চোখগুলো ছিল রক্তলাল, আগুনের মতো। হ্যাঁ, এই অবস্থা থেকে মানে মুফাজ্জল ভাই ঠিক থাকতে পারে না, মানে দোয়াদুর পড়তে শুরু করে যেমন জানে উনি, এবং ভয়ে কাঁপতে কাঁপতে বাইকে অনবরত স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকে। তো এক পর্যায়ে আল্লাহর রহমতে বাইকে স্টার্ট নেয়, আর বাইকের ফ্ল্যাশলাইটটা চালু হওয়ার পরে সে দেখে যে তার অবয়বটি নেই। তো সে তাড়াহুড়ো করে, তার তখনও খেয়াল ছিল যে তার ভাতিজা হারুন বাইকে উঠেছিল। তো সে বাইক এক সময় ব্রিজ ক্রস করে সে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে এক সময় মুফাজ্জল ভাই তার ভাতিজাকে নাম ধরে ডাকে। তো সাড়া না পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনের সিটে যায়, দেখে যে ভাতিজা হারুন নেই। তো সে ঘাবড়িয়ে যায় এবং বাধ্য হয়ে আবার ব্রেক করে চলে আসে ব্রিজের কাছে। তো পরে তো ব্রিজে যাওয়ার সাহস পায় নাই। পরে এলাকাবাসীকে সে ডাকাডাকি করে এবং গাড়িতে হর্ন বাজাতে থাকে। তো এলাকাবাসী ছুটে আসার পরে বিস্তারিত খুলে বলে এবং এলাকাবাসীকে নিয়ে সে ব্রিজের উপর হারুনকে অজ্ঞান অবস্থায় পায়, সে 0 পয়েন্টের উপর। তো হারুনকে পাশে একটা বাড়িতে নিয়ে গিয়ে জ্ঞান ফেরায় এবং তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। তারপরে যা বলে এরকম যে চাচা যখন মুফাজ্জল ভাই যখন হোন্ডা দিয়ে স্টার্ট করে চলে যাচ্ছিল তখন তাকে রেখে চলে গেছিল। তার পিছন তার হারুন ভাতিজা ডাকছিল, কিন্তু সে শুনতে পায় নাই। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, চলুন আমরা শুনিয়ে বাবু ভাইয়ের কাছে সেকেন্ড ঘটনা। একটা ঘটনা আছে আর একটা ছোট মানে কথা বলতে চাই। অ্যাজ আমি হঠাৎ শুনে মনে পড়লো লাশ কাটা ঘর নিয়ে খুব কিউরিয়াসিটি মানুষের জন্য। অ্যাকচুয়ালি লাশ কাটা ঘর এই জিনিসটা নিয়ে মানুষের অনেক কিউরিয়াসিটি, অনেক ভয়, অনেক কিছু কাজ করে। ভয়টা কিসেতে কাজ করে? একজন মানুষ মরে গেছে সেটা থেকে না, তবে মরে যাওয়া মানুষের আশপাশ দিয়ে যারা ঘুরে সেটা কিন্তু খুব খারাপ রকমের একটা খারাপ জিনিস, এন্টিটিস। হ্যাঁ, আপনি একবার কিন্তু আমরা এখানে আলোচনা করেছিলাম এটা নিয়ে। হ্যাঁ, এটা কিন্তু খুবই খারাপ একটা এন্টিটি, এবং এই কারণে কিন্তু ধর্মসম্মতভাবে বলা হয়, আমাদের ইসলাম ধর্মে তো বলা হয় এবং অন্যান্য ধর্মেও বলা হয় যত দ্রুত সম্ভব সৎকার করে ফেলা লাশটা। এবং এই ধরনের জিনিস যদি কারো উপরে আসর করে, আপনি হয়তো জানেন রাসেল ভাই, আপনার মনে আছে কিনা, আমরা অনেক ছোট ছিলাম তখন, একজন মানুষ ছিলেন যিনি মানুষের কলিজা খেতেন পুরান ঢাকায়, এবং তার কিন্তু মাথায় সমস্যা ছিল, এবং সে তার জীবনী পড়েছি আমি সেখানে, মানে তার অ্যাবনর্মাল সাইকোলজি জানার জন্য। তো সে বলেছে তাকে একজন ডোমের সন্তান নিয়ে যেত এক সময় লাশ কাটা ঘরে, সেখান থেকেই তাকে প্রথম লাশ খাওয়া শেখানো হয়।
এবং সে বিভিন্ন রকমের মানে খুবই ভয়ঙ্কর জিনিসপত্র। ভয়ঙ্কর। হ্যানিবল তো একটা হ্যানিবল তো অন্য জিনিস, কাল্পনিক এ- এ- চরিত্র। ঠিক, হ্যাঁ হ্যাঁ সেটা এটা হচ্ছে বাস্তব হ্যানিবলের থেকে প্রচন্ড ভয়ঙ্কর একটা জিনিস। এই লোকটা নাকি পরবর্তীতে সুস্থ হয় তাকে চিকিৎসার পরে, বাট কেউ বিশ্বাস করতো না তাকে, ঠিক আছে? বিশেষ করা যায় না তো আসলে, হ্যাঁ সেটাই তো লাশ কাটা ঘর নিয়ে বেশি ভয়ঙ্কর ব্যাপার। আগ্রহ থাকাটা আসলেই আমার মনে হয় সমুচীন হবে, সমীচীন হবে হ্যাঁ, না। সেটাই সেটাই সেটাই। কোন সময় কাকে কোন অ্যাবনর্মাল সাইকোলজি অ্যাটাক করে আই ডোন্ট নো। আচ্ছা যাক, এখন যেটা বলবো মাছ নিয়ে রাসেল ভাই, এই যে আপনি যে একটু আগে বললেন যে মাছ জাল টান নিয়ে যাচ্ছে, মাছের সাথে কিন্তু পিশাচের একটা বাজে মানে অ্যাকচুয়ালি এই ধরনের যে বাজে জিনিসটা জিন বা আমরা যেটা বলি আর কি, এদের বিভিন্ন কাইন্ড আছে। একটা শ্রেণী আছে যারা পানির আশেপাশেই থাকে এবং মাছের সাথেই আমিও এটা, এবং এটাকে গ্রামে কিন্তু ওই যে মেচভূত এরকম টাইপের নামে, হ্যাঁ, হ্যাঁ। নামটাই আছে। এবং হ্যাঁ, হ্যাঁ। এমনকি আমরা এই যে রূপকথাতে বলি মারমেইড, Mermaid, এটাও কিন্তু হ্যাঁ। এক ধরনের এই একদম। ধরনেরই বাজে এন্টিটিস। যদিও আমার কাছে পুরো যে ব্যাপারে ফেরি, ফেরি টেল বললেও বাট এটা যাদের কাছে শুনেছি এবং আমি কিছু প্রাচীন বইও পড়েছি যে সেখানে লেখা আছে মারমেইডের চেহারা সুন্দর মনে করার কোনো কারণ নেই, মারমেইড দেখতে খুবই কুৎসিত। হ্যাঁ এরকম পড়েছি আমি, এবং আমি খুব ভয়ঙ্কর বর্ণনাও পড়েছি সেটা। মারমেইডের, হ্যাঁ মানে সেটা হচ্ছে, সেটা অবশ্য যে ইস্ট মানে ওয়েস্টের না আর কি। Western। ওয়েস্টে তো জিনিসটাকে অনেক সুন্দর করে মানে এটাকে আসলে মানুষ কালার করে দেয়। ওই যে আপনি যে বললেন যে ওই যাদের কথা বললেন আলোচনা করতে হ্যাঁ, চান হ্যাঁ, সেটাই। তারা অনেক কিছু চেঞ্জ করে ফেলে পৃথিবীতে। সেটাই। আচ্ছা যাই হোক, তো ভৌতিক ব্যাপারটা হচ্ছে এই মাছের ব্যাপারটা। আমি খুব ছোট ছিলাম, আমি তখন মানে আমার বয়স তখন হয়তো 6 মাস বা 1 বছর। আমার শোনা কাহিনী, আমার ছোট মামার কাছে শোনা। তো আমার ছোট মামা আমার থেকে বয়সে 5-6 বছরের বড়, বেশি বড় না, উনি ছোট ছিলেন। তো সে খেলতে গিয়েছিল, আমি তখন আমার নানা বাড়িতে, সে পাশের যে পুকুর ছিল, আমার নানা বাড়িটা হচ্ছে আপনার ইব্রাহিমপুর এলাকাটা হচ্ছে খুব একটু তখন বেশ গ্রাম গ্রাম ভাব ছিল ওই সময়। তো ওখানে একটা পুকুর ছিল, পুকুরটা নিয়ে অনেকেই বদনাম শুনেছে, অনেকেই নাকি অনেক কিছু দেখতে পুকুরে পারে। তো একজন আমার ছোট মামাকে বলে যে এই পুকুরের পাড়ে একটা জায়গায় বলে কি আমার একটা সোনার আংটি হারিয়ে গেছে, তুমি খুঁজে দিতে পারবে? তা আমার মামা খুব আগ্রহ নিয়ে সে ছোট মানুষ, সে ওই পানিতে খুব মানে সারাদিন লাফালাফি করে আংটি খোঁজার জন্য। তো এটা কি আর পাওয়া যায়? সে কিছুই পায় না। সে দুপুরের পরে বাসায় আসে। বাসায় আসার পরে আমি তখন আমার মায়ের কোলে ছিলাম, তো উনি আমাকে কোলে নিতে চায়। তা আমাকে যখন কোলে নিতে চায় তখন নাকি আমি খুব কান্নাকাটি শুরু করি, এবং মানে উনি কোলে নেয়, কোলে নেওয়ার পর থেকে আমার কান্নাকাটি শুরু হয়, কাঁদতে কাঁদতে একদম লাল হয়ে যায়, মুখ দিয়ে ফেনা বের হয়, মানে মানে অনবরত কাঁদছি। তো এরকম সময় আমার আম্মা তখন আমাকে এখন কোনো না পেয়ে উনি দোয়া পড়ে না, তারপরে উনি নিয়ে যায় এক হুজুরের কাছে, ওখানে কাছাকাছি একজন মৌলানা ছিল ওনার কাছে। তো উনি দেখে নাকি বলে যে ওটার মধ্যে একটা বাজে জিনিস এসে তাকে ভয় দেখাচ্ছে এবং এটা সম্ভবত কোনো পানির জিনিস আশপাশ থেকে আসছে। তো তখন দোয়া পড়ে দেয় এবং দোয়া পড়ার পরে কান্নাটা থেমে যায়, এবং পরবর্তীতে আমার আম্মা আমার আরেক নানার কাছে নিয়ে যায়, ওনার হাতে একটা কাইতন পড়ে দেয়, এরপর থেকে কান্নাটা থেমে যায়। তো এই মাছের ব্যাপারটা যেটা বললাম, মাছের সাথে এই জিনিসগুলা কিন্তু রাসেল ভাই রিলেটেড, এবং এর আগেও আমি আপনাকে বলেছি যে অনেক সময় মাছ কেটে নিয়ে আসলে দেখা যায় হ্যাঁ এরকম ধরনের অনেক ধরনের ঘটনা হ্যাঁ, আছে। কারণ মাছ, এক ধরনের পিশাচ আছে মাছ চাওয়া রান্নার হ্যাঁ। সময়, তারপরে যে মাছ কেটে ওই যে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পথ আটকানো, এরকম ধরনের অনেক এবং এই ধরনের। পিশাচ, এটা এক ধরনের পিশাচ, এক ধরনের বাজে জিন। এরা কিন্তু এরা বাথরুম, নোংরা জায়গা, ফিল্থি জায়গাগুলোকে সেটাও একটা সেখানে ধরনের। তারা থাকে, মাছের এই পিশাচগুলাই থাকে সেখানে, এবং এদের দ্বারা মানুষ আক্রান্ত হতেই পারে। এর জন্য তো হ্যাঁ, সেটাই, বাথরুমে সেটাই, ঢোকার সময় সেটাই, দোয়া পড়ে সেটাই। ঢুকতে হয়। সেটাই। তো আরেকটা ঘটনা কি মানে বলতে চাচ্ছিলেন নাকি এটাই সেটা? এটাই সেটা। সো এটা ছিল ঘটনা এবং আমরা সেটা শুনলাম। থ্যাংক ইউ বাবু ভাই আপনাকে আপনার ঘটনার জন্য। আমি প্রথমেই চলে যাব আমাদের আরো একজন ব্যক্তির কাছে। আপনার দুটো ঘটনা ছিল, তার মধ্যে আপনার সেকেন্ড ঘটনাটা আমরা আগে শুনি। একটু কাছে এসে কথা বলতে হবে, আপনার সেকেন্ড ঘটনাটা আমরা আগে শুনি। জি। হ্যালো লিসেনার, দিস ইজ রাজ ফ্রম ধানমন্ডি। তো আজকে আমি আমার লাইফের যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো, এটা অনেক বছর আগে, আজ থেকে প্রায় 5-6 বছর আগে। তখন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী চাটকিল থানা। তো নর্মালি আমি ওখানে করি, আমার হোম ডিস্ট্রিক্টে। তো 5-6 বছর আগে তখন আমার আঙ্কেল, উনি বাইরে থেকে বাংলাদেশে আসছে, তো ফ্যামিলির সাথে ঈদ করার জন্য উনি আমার হোম ডিস্ট্রিক্টে যায়, হোম টাউনে। তো আমি উনি যাওয়ার কয়েকদিন পরে আমি যাই আর কি। তো যাওয়ার উনি যখন ওখানে ঈদ করার জন্য যায়, তো ফ্যামিলির সাথে উনি যায় একসাথে। তো আমাকে ফোন করে আর কি যাওয়ার জন্য, যে কখন যাব। তো আমি ঠিক রমজানের ঈদের
এক সপ্তাহ আগে আমি যাই আমার হোম ডিস্ট্রিক্টে। তো ফাইন, আমি নর্মালি ইয়ার সময় এটারে কি বলে রোজার সময় একসাথে সেরি খেয়ে তখন আমি একবারে ঘুমাই নামাজ পড়ে আর কি। তো ওই দিনে একই রকম ছিল। তো আমি সেরি খেয়ে সারা রাতে আর ঘুমাই নাই, একসাথে মোবাইল কিছু মিউজিক টিউজিক শুনে আমি কি করলাম, সেরি খেয়ে তারপর শুইলাম। একটু পরে আমার মানে ইফতারের পরে ডিনার করে আপনি একদম মাঝখানে না ঘুমিয়ে একদম সেহরি খেয়ে তারপরে সেরি খেয়ে আমি একবারে ঘুমাই। তো হঠাৎ করে আমার ফোনে মানে ভাইব্রেশন হচ্ছে, যে আমি দেখলাম আমার চাচা ফোন দিচ্ছে বারবার। আমি বললাম এই টাইমে কেন ফোন দিবে? পরে আমি ফোনটা রিসিভ করলাম, আমাকে বলতেছে যে তুই কই? আমি বললাম যে আমি তো ঘুমাচ্ছি, একটু আগে সেরি খেলাম। বলে একটু বাসায়। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসতেছি, কোনো সমস্যা? মনে হচ্ছে সামথিং হ্যাপেন্ডেড, মানে ওনার কথার এক্সপ্রেশন গুলো এরকম ছিল। ঠিক আছে ফাইন, আমি আসতেছি। তো ওই দিন আবার আমার বাসায় আমার একটা কাজিনও ছিল আমার সাথে, ভিতরে কি বলে, তো আমরা গল্প করতে করতে একসাথে গল্প করলাম। তো দুইজন একসাথে ঘুমাইলাম। যখন আমার আঙ্কেল আমাকে ফোন দিচ্ছে, পরে আমি গেলাম ওনাদের বাসায়। তো আমার রুমের যেই জানালাটা ওটা বরাবর উনারদের রুম আর কি। তো আমি ঘুরে আগে ওনাদের মেইন দরজাতে না গিয়ে আগে আমি জানালাটা আমি নক দিচ্ছি খোলার জন্য। তো যখন আমি জানলাটা নক দিলাম, আমার চাচা উনি জানলাটা খুলে আমাকে আমি বললাম যে কি ব্যাপার, কি হয়েছে? তুমি বলে যে দেখ। তো আমি দেখলাম যে ঠিক বেডের উপরে আমার চাচি উনি শুয়ে আছে, বাট মনে হচ্ছে একটু অ্যাবনর্মাল। তো আমি বললাম যে কি হয়েছে? বলে যে ভিতরে। তো আমি বাসায় ভিতরে গেলাম, রুমে ঢুকলাম। আমি দেখলাম যে একটু পরে দেখলাম যে আমার চাচি উনি না মানে অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, মানে এমন ভাবে উঠতেছে বেড থেকে, মনে হচ্ছে মানে 1-2 কেজিস কোনো কিছু যেরকম মুভ অন করলে যতটা ইজিলি উনি মুভ করতেছে। পরে উনি একটু পরে উঠতেছে, আবার খুব লাফ দিয়ে আবার বেডের মধ্যে পড়ে যাচ্ছে, মানে কি এক অবস্থা। মাঝে মাঝে উনি হাত পা গুলা খুব মুভ করতেছে। তো আমরা খুব ভয় পাচ্ছি আর কি বারবার। এমন হচ্ছে যে আমরা তিনজনকে উনি সরাই উনি রুম থেকে বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা আর কি। তো তারপর আমার সাথে আমার যে কাজিনটা ছিল, ও আবার মাদ্রাসার লাইন থেকে পড়াশোনা করছে, তো কোরআন হাদিস খুব ভালো জানে আর কি। তো সূরা পড়তেছে, সূরা ইয়াসিন, তারপর আয়াতুল কুরসি, আরো কিছু সূরা পড়তেছে, কিন্তু কোনোভাবেই ওটা রিলিফ হচ্ছে না, আরো বেশি অ্যাগ্রেসিভ, মানে রুম থেকে বের হয়ে যাবে। পরে সাথে সাথে কি করলাম, মসজিদের যে হুজুর ছিল ওনাকে ফোন করলাম। তো উনি একটু পরে আসলো। ও এর ভিতরে একটু হয়েছে কি রাসেল ভাইয়া, সেটা হচ্ছে যে আমাকে আমার যে কাজিনটা বললো যে কোনো কিছু হাড্ডি নিয়ে আসতে বাইরে থেকে। তো আমি কি করলাম লাইট দিয়ে, আমি খুব ভয় পাচ্ছি, মানে ভয় পাচ্ছি এই জন্য যে ওইটা যদি আমাকে পজেস করে তাহলে আমি কি করব, এই একটা ভয়ে। তারপর আমি লাইট নিয়ে বের হইলাম, অনেক খোঁজাখুঁজি পর একটা হাড্ডি আমি নিয়ে আসলাম হাতে করে। পর উনার মুখের মধ্যে যখন দিলাম, তখনই উনি চিৎকার, এত জোরে চিৎকার করতেছে, মনে হচ্ছে যেন পুরাটা বিল্ডিং উনি ভেঙে ফেলবে, এরকম অবস্থা আর কি। আমাদের রুম থেকে বের হয়ে যাচ্ছে। তারপর আমরা রুমের ভিতরে লক করে আমরা তিনজন ভিতরে বসে আছি, আমি, আমার কাজিনটা, আমার চাচা, ঠিক আছে। আর উনার এরকম অ্যাবনর্মালিটি গুলো দেখতেছি। তো একটু পর হুজুর আসলো, মসজিদের হুজুর আসলো, কিন্তু হুজুরও অনেকভাবে ট্রাই করতেছে, কোনোভাবে উনি অনেক দোয়া দুরুদ অনেক কিছু ঝাড়ফুঁক যেটাকে বলে আর কি, অনেক ট্রাই করতেছে, কোনোভাবে উনি আবার নর্মাল হচ্ছে না। তো ফাইনালি কি করলো, হুজুর একজন যারা এক্সারসাইজ করে আর কি, ওরকম ইসলামিক প্রিচার খুব ভালো, অনেক দূরে থাকে, ওনাকে ফোন করছে। তো উনি আস্তে আস্তে অলরেডি প্রায় সকাল 6:30 বা 7 AM। তারপর উনি আসলো, উনি এসে তারপর অনেক দোয়া দুরুদ পড়ে অনেক কিছু করে দেন, ফাইনালি ওটা রিলিভ করে আর কি ওনার থেকে, বডি থেকে। তো রিলিভ করার পরে উনি কি করে, তো জিজ্ঞেস করে আর কি যে কিভাবে হয়েছে। তো বলে যে আমি পুকুরে বা নর্মালি আমার চাচি উনি কি করে অন্যান্য দিন সেরি খেয়ে ওযু করে কোরআন শরীফ পড়ে তারপর নামাজ পড়ে, কিন্তু আনফরচুনেটলি উনি কি করছিল, অন্যান্য সময় ওয়াশরুমে ওযু করে, কিন্তু এবার ওয়াশরুম না করে ওনাদের বিল্ডিং এর পাশে একটা অ্যাবান্ডন একটা পুকুর আছে, ওই পুকুরে উনি ওযু করতে গেছে, ওখান থেকে ওনাকে প্রসেস হয়েছে আর কি। তো বলে যে ঠিক আছে, এটা তুমি কোত্থেকে তোমাকে ধরছে? বলে যে আমাকে যে পুকুর পাড়ে গত 5 বছর আগে আমি ছিলাম, তারপর আমি আবার আসছি, আমি যাবো না। তারপর অনেক কষ্টে অনেক ঝাড়ফুঁক করে তো ফাইনালি ওনাকে থেকে রিলিভ করানো হয়। তারপরে রিলিভ করার পরে যখন ওনার সেন্স আসে নর্মালি আর কি, তখন অলরেডি সকাল 8টা বাজতেছে, কিন্তু সেন্স আসা উনি বলতেছে কি ব্যাপার, আমি তো এখন করবো, আমি তো এখন কোরআন শরীফ পড়বো, নামাজ পড়বো, সবাই লোকজন এখানে কি করে, কিন্তু অলরেডি তখন কিন্তু 8টা বাজতেছে। এর ভিতর যে এত কিছু হয়ে গেছে রাসেল ভাইয়া, উনি কিন্তু বলতে পারবে না। পরে উনি প্রচুর কান্নাকাটি করতেছে, উনার পুরোটা বডি প্রচুর ফেইন্ট করতেছে, হাত ফেইন্ট করতেছে। পরে হুজুরের সাথে আমি গিয়ে ওনার জন্য তাবিজ আনি অনেক দূর থেকে এনে, তারপর তাবিজটা করার পর আস্তে আস্তে এটা খুব ঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। চলে যাব আমাদের শেষ অতিথির ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সাদি আলাহি পশ্চিমপুর থেকে বা ঢাকা কলেজে পড়ছি। যা ঘটনা চলে যাচ্ছি, ঘটনাটি হচ্ছে 2006 সালের একটি ঘটনা।
যেটা আমার সেজো চাচুর সাথে ঘটে গিয়েছিল। ওই সময় উনি আসলে ব্যবসা শুরু করেছিল এক সময়, তখন ব্যবসা একটু ভালো লাভ মানে আশা মানে কি বলে সে আর কি পাচ্ছিল। তো তার আর কি ব্যবসার কাজের প্রয়োজনে একটা গাড়ি কেনা খুব দরকার হয়ে যায় আর কি, প্রাইভেট কার, ঢাকার বাইরে আসা যাওয়া করার জন্য। তো সে ওই সময় কম দামে একটা ভালো গাড়ি খুঁজছিলেন। তো এক সময় মানে খোঁজ করতে করতে সে একটা গাড়ি পেয়ে যায়। তো হয় কি সে কম দামে গাড়িটা পায়, তো সে একজন ড্রাইভারও রাখে। যাই হোক, আসা যাওয়া করার জন্য সে কি বলে ব্যবসায় কাজের জন্য সে ওই গাড়িটা ইউজ করতো। তো একদিন হইলো কি রাত্রেবেলা সে আসছিল বাসায়, আসার জন্য সে গাড়িতে উঠে। তো উঠে সে গাড়ি ঠিক পিছনে ডান পাশে বসে। ডান পাশে বসে যখন সে বসে তখন সে রাস্তার লাইটের আলোতে দেখলো যে তার গাড়ির ঠিক সিটের ঠিক বাম পাশে একটি ভাঙা পুতুল পড়ে আছে। তো পুতুলটা দেখে উনি হঠাৎ করে আচমকা একটু হয়ে যায় যে আসলে এটা কোথা থেকে আসলো। তো কিছু মনে না করে উনি এটা ফেলে দিল আর কি পুতুলটা বাইরে। তারপরের দিন ওই দিন উনি রাত্রেবেলা বাসা চলে গেল। তো ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়লো। সকালবেলা উঠে আবার যখন অন্য কাজের জন্য আবার যখন গাড়িতে আসলো, এসে দেখলো যে ওই পুতুলটি আবার ওই একই জায়গায় পড়ে আছে। তো ব্যাপারটা উনি মনে মনে একটু রাগ হইলো, আবার একটু ভয় পেলো। তো সে ড্রাইভারকে একটু রাগারাগি করলো যে জিনিসটা মানে এখানে আবার কিভাবে আসলো। তখন সে পুতুলটা আবার ফেলে দিল। তো ওই দিন রাত্রেবেলা উনি বাসায় চলে আসলো। বাসায় এসে যেটা হলো, ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়লো। তো ঘুমে উনি একটা স্বপ্নে দেখলো যে একটা মেয়ে, ছোট বাচ্চা, এই 7-8 বছর বয়সী হবে। মেয়েটার খুব উস্কো খুস্কো ছিল চুলগুলো, তারপরে মানে একটু নোংরা টাইপের ছিল মেয়েটা। তো মেয়েটার চোখটাও খুব লাল ছিল। তো মেয়েটা খুব রাগ হয়ে ওই হাতে সেই ভাঙা পুতুলটি নিয়ে আমার চাচুকে জিজ্ঞেস করছিল, তুমি জিনিসটা কেন ফেলে দিলে? তো চাচু জিনিসটা মানে দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে তারপর দিনে আমার দাদুকে জানায় এবং দাদু বলে যে তুমি ব্যবসা বাণিজ্য করছো, এই জন্য অনেক টেনশনে থাকো, ব্যাপার না, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। হয় কি এই স্বপ্নটা দাদু রেগুলার দেখা শুরু করে। প্রায় 3-4 মাস যাবত কয়েকদিন পর পরই দাদু আমার চাচু মানে এই স্বপ্নটা দেখা শুরু করে। তো একটা সময় হয় কি এই স্বপ্ন একদিকে হচ্ছে আর অন্যদিকে আমার চাচুর ব্যবসাটা খুব খারাপভাবে শেষ হয়ে যাচ্ছে আর কি। তো অলরেডি 7 মাসের মধ্যে ব্যবসা একবারই খারাপ হয়ে যায় এবং একটা পর্যায়ে তার এই গাড়িটাও সেল করে দেওয়ার মতো একটা এসে পড়ে। তো গাড়িটা তার খুব কম দামে সেল করে দিতে হয়। হয় কি পরে আমার চাচু নিজে রিয়েলাইজ করে যে আসলে মানে সে কেন এই গাড়িটা কম দামে কিনতে পেরেছিল আর কেন তার এই মানে গাড়িটা অনেক কম দামে সেল করতে হলো। আর ওই গাড়িটা সেল করার পরে সে আর ওই স্বপ্নটা দেখেনি। যে এই ছিল ঘটনা। আপনারা এতক্ষণ চা বাগানের ঘটনাটি শুনলেন, আশা করি ভালো লেগেছে। হাজারো গল্পের মাঝখান থেকে একটি গল্প বাছাই করে আপনাদেরকে শোনানো হয়। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।